নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষ ও রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, জটাধারী ও বেতালের ভোগ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে RNM অভিষেক ও আকাশ, অন্যান্য চরিত্রে অভিষেক, রূপা, অন্তরা, শিউলি, অর্পিতা, পার্থ, রিনি, সৌরভ, সৌরভ সাহা ও দেবস্মিতা। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জটাধারী। বুঝলে হে ভায়া কিশোরী, অজানা কোনো এক গ্রামে নির্জন দুপুরে গাছের ছায়ায় বসে পুকুর পাড়ে মাছ ধরার মজাটাই আলাদা। হ্যাঁ ভাই, তা যা বলেছ, অন্তত এই বিষয়ে আমি তোমার সাথে একেবারে একমত। মাছ পাই আর ছাই নাই পাই, তাতে বিন্দুমাত্র দুঃখ নেই। সব থেকে বেশি আনন্দ লাভ হয় কোনখানে জানো? ওই যে নানান জিনিসপত্র দিয়ে মাছের চার বানানো, দুরু দুরু বুকে পুষ্করিণীর জলে ভাসমান ফাতনার দিকে তাকিয়ে বসে থাকা, এই হলো সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। আবার টান টান উত্তেজনার সময়ও বলতে পারোই অনায়াসে। ফাতনা একটু ডুবেছে কি ডোবেনি, অমনি এক টানে পুকুরের জল এপার ওপার করে কাঁটায় আটকানো টোপ খাওয়া মাছকে পাড়ে তুলতে যে আনন্দ, তাই হলো মৎস্য শিকারের মূল আকর্ষণ বা আনন্দ। একবারে হক কথা বলেছ ভাই। মাছ ধরা আমারও খুবই পছন্দের একটি কাজ, তবে অনেকদিন হলো কোথাও তেমন মাছ ধরতে যাওয়া হয়নি, এই যা আফসোসের বিষয়। সে কি গো, আমি তো গত দুদিন আগেই গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়িতে। এখান থেকে অবশ্য বহুদূরের পথ, ওই রাধাকান্তপুরের দিকে। সেখানকার এক অজপাড়া গাঁয়ের বেনামি পুকুরে মাছ শিকার করে এলাম, বুঝলে। আহা, সত্যি ভাই, অবিশ্বাস্য বড় রকমের বড় মাছে ভরা পুকুর দেখলাম নিজের চোখে। চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। পুকুরটায় এত বড় বড় বৃহৎ আকারের মাছ রয়েছে, আমি আর বন্ধু মিলে খুব গোপনে গিয়ে সেখানে সব কিছু ব্যবস্থা করে শেষমেশ ছিপ ফেলে বসেছিলাম পুকুর পাড়ে। বেশ অনেক মাছ পেয়েছি মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই। ইস, যদি আগে জানতাম তাহলে তোমাকেও নিয়ে যেতাম আমার সঙ্গে, বেশ ভালোই মজা হতো আরো। আরে এত আফসোস করো না ভাই, এবারে যাওয়া হয়নি তো কি হয়েছে, এর পরের বার নিশ্চয়ই তোমার সাথে যাব মাছ ধরতে। একদম একদম। হে, আজ যে দেখছি মাছ ধরা নিয়ে গল্পের আসর একেবারে জমিয়ে ফেলেছো তোমরা। ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিক কখন যে আমাদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছেন এবং এতক্ষণ ধরে আমাদের বলা কথা শুনছিলেন, তা আমরা কেউই টের পাইনি। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তিনিও সৌজন্যমূলক মৃদু হাসি হেসে আমাদের ঠিক সামনের তক্তার উপর ফাঁকা জায়গায় এসে বসলেন মুখোমুখি। বাইরের দিকে এক পলক তাকালাম আমি। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে একটানা বিরামহীনভাবে। সমগ্র আকাশ ছেয়ে গেছে শ্রাবণের ঘন কুচকুচে কালো চাপচাপ মেঘে। মাঝে মধ্যেই বিদ্যুতের ধারালো তরবারি বশ না মানা বিষধর সাপের মতো ছোবল দেওয়ার ভঙ্গিমায় নেমে আসছে পৃথিবীর বুকে। দক্ষিণের ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির জল বায়ুতে ভেসে এসে মিশল আমাদের গায়ে। আচমকা ভারী ঠান্ডা লাগলো আমার, গায়ে কাঁটা দিয়ে উঠল সহসা। কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়ে কোমল গলায় মাধুর্যের সাথে বলল, ঠাকুরমশাই, আপনি যে কখন এসে দাঁড়িয়েছেন তা আমরা বুঝতেই পারিনি। বুঝতে পারবে কি করে? তোমরা যে নিজেদের গল্পে বিভোর হয়েছিলে। তবে একটা কথা কিন্তু একেবারে সঠিক বলেছ হে তোমরা, মাছ ধরবার মধ্যে একটা আলাদা আনন্দ কিন্তু আছে। না, মাছ শিকার করে মাছ খাবার এমনটা আশা করে যারা মাছ ধরতে যায়, তারা কেউই সেই আনন্দ উপলব্ধি করতে পারে না। মাছ ধরার মধ্যে আসল আনন্দ লুকায়িত থাকে মাছ শিকারের পর্যায় ও তাহার
প্রস্তুতি পর্বের মধ্যে। তোমাদের তো আমি একবার বলেছিলাম মাছ ধরতে গিয়ে আমার নিজের চোখে দেখা সেই জল পিশাচের ঘটনার কথা। হ্যাঁ, কি হে, মনে আছে নাকি ভুলে গেছো? হ্যাঁ, কি যে বলেন আপনি! সেই সব ভয়ানক অভিজ্ঞতার কথা আমরা কি কখনো ভুলে যেতে পারি নাকি? ওরে বাবা, ওই কাহিনী ছিল গায়ে কাঁটা ধরানোর মতো, যা শুনে সত্যি বেশ ভয় পেয়েছিলাম আমরা দুজন। দাঁড়াও, একটু চায়ের ব্যবস্থা করতে বলি চারিকে। চা সারা আসর ঠিক চবে না, বুঝলে? এ কথা বলে তারানাথ তান্ত্রিক এবার উঁচু গলায় চারির উদ্দেশ্যে বললেন, চারিমা, চারিমা, আমাদের জন্য 3 পেয়ালা চা আর কিছুটা মুড়ি মাখা দিয়ে যেত। রান্নাশালার ভেতর থেকে কর্মে নিতান্ত ব্যস্ত চারির কথা ভেসে এলো এইবার। যাচ্ছি বাবা মশাই, হাতের কাজটা সেরেই চা করে নিয়ে যাচ্ছি। দয়া করে কিছুটা সময় অপেক্ষা করুন আপনারা। মাত্র কিছু সময়ের মধ্যে চারি চা করে নিয়ে এলো আমাদের কাছে। উষ্ণ 3 পেয়ালা চা আর থালায় করে মুড়ির বদলে কিছুটা চাল কলাই ভাজা এনে তা নামিয়ে রাখলো আমাদের সম্মুখভাগে। রকমারি উপাদান সহকারে চাল কলাই ভাজা দেখে কিশোরীর জিভে জল চলে এলো যেন। মস্ত বড় এক খাবল সে মারল থালার বুকে। তারপর মুঠো ভরা চাল কলাই ভাজা মুখে পুড়ে চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে মুখ নেড়ে চাল কলাই ভাজা চিবুতে চিবুতে সে বলল, আজকের দিনে আজকের এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়ায় একখানা জমজমাট ভয় ধরানোর রোমহর্ষক কাহিনী শোনান তো দেখি ঠাকুরমশাই। এমন একখানা কাহিনী শোনান যা শুনে আমার ভয় কাকে বলে তা যেন হাড়ে হাড়ে বুঝতে পারি। আপনার বলা প্রতিটা কাহিনী সেরা, সে বিষয়ে সন্দেহ নেই, তবে আজকে ভয়ের কিছু শুনতে খুব মন চাইছে। আমি দেখলাম এই সুযোগ। গল্পের প্রসঙ্গ যখন একবার উঠেছে তখন এই সুবর্ণ সুযোগ আর কিছুতেই হাতছাড়া করলে মোটে চলবে না। তাই কিশোরীর কথার সাথে তালে তাল মিলিয়ে আমিও বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বেশ ভয়ের একখানা গল্প শুনতে চাই। আজকের পরিবেশটাও কেমন যেন একটু ভয় ধরানো, থমথমে গেছে। আমাদের উভয়ের কথায় এবার তারানাথ তান্ত্রিক কিছুটা হেসে বললেন, বাহা বাহ, তোমাদের যা দাবি দেখছি তাতে তোমাদের অনুরোধ করা মোড়ের মতন গল্প শোনাতে গেলে এ দেশে বড়ক লেগে যেত। এই জন্যই বুঝি কথায় বলে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। তোমাদের এক একটা জমাটি ভয় ধরানো গল্পগুলো খুব ভালো লাগে, তাই তোমরা বারে বারে শুনতে চাও। কিন্তু একটি বারের জন্য ভেবে দেখো না যে এই সমস্ত ঘটনাগুলো অতীতে যাদের সঙ্গে বাস্তবে ঘটেছিল তখন তাদের অবস্থা ঠিক কীরকম হয়েছিল। আচ্ছা বেশ, আজ আমি বড় একখানা মারাত্মক ভয়ের গল্প শোনাতে চলেছি তোমাদের। কিন্তু তার আগে বলো তো কিশোরী, আজ কি পাসিং শোয়ের প্যাকেট টানতে ভুলে গেছো নাকি? হ্যাঁ, অনেক দিন হলো সিগারেটটা খাওয়া হয় না। ছি 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 ঠাকুরমশাই, কি যে বলেন! দেখুন দেখি, কাণ্ড, আপনাকে সিগারেটের প্যাকেটখানা দেওয়ার কথা একেবারে ভুলেই গেছি। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এ কথা বলে কিশোরী এবার কোমরের কোঁচা থেকে সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুর মশাইয়ের দিকে। তারানাথ তান্ত্রিক অত্যন্ত খুশি হলেন পাসিং শোয়ের প্যাকেটখানা হাতে পেয়ে। তিনি তৎক্ষণাৎ সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় চেপে ধরলেন। তারপর ফস শব্দে দেশলাই জ্বালিয়ে তাতে অগ্নি সংযোগ করে সুখ টান দিলেন। সিগারেট খাওয়ার তৃপ্তিতে দুচোখ বুজে এলো তারানাথের। আমি কিশোরীর সাথে দৃষ্টি বিনিময় করলাম। আমাদের মন ততক্ষণে পুলকিত হয়ে উঠেছে পরিপূর্ণরূপে গল্প শোনার আনন্দে। তখন আমার বেশ
ভালোই বয়স হয়েছে। আমার সাধন জীবন বেশ সফল বয়। মাথার উপর রয়েছে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের আশীর্বাদ। আমি যতবার নানান বিপদের সম্মুখীন হয়েছি আর সেই সমস্যা থেকে বের হবার কোনো পথ খুঁজে পাইনি, ঠিক ততবার তারা নানা রূপে নানাভাবে এসে উদ্ধার করেছেন আমায়, বাতলে দিয়েছেন সেই সমস্যা থেকে সমাধানের কোনো না কোনো পথ। সময়টা ছিল দুর্গা পুজোর ঠিক পরবর্তীকাল। আকাশে তখনও শরতের পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। নদীর চর ভরে আছে কাশফুলের সমারোহে। সেবার আমি দুর্গা পুজো দেখতে গিয়েছিলাম মধ্যম গ্রামে। সেখানকার শারদ উৎসব আশেপাশের তল্লাটে বেশ নাম করা ও বিখ্যাত। দুর্গা পুজো দেখে আমি তখন বাড়ি ফেরার মুখে। মধ্যম গ্রাম থেকে গরুর গাড়ি করে একটা অজানা নদীর পাড়ে এসে দাঁড়ালাম আমি। গরুর গাড়ির চালক বলল, এবার এই নদী পারাপারের পালা। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ঘাটে একখানা নাও বাঁধা আছে। সেদিকে এগিয়ে গিয়ে চালককে রাজি করিয়ে নদী পারাপারের জন্য নৌকায় চড়ে বসলাম। নৌকার মাঝি এবার আমার উদ্দেশ্যে বলল, বাবু, কোথা থেকে আসছেন? মাঝি ভাইয়ের দিকে তাকিয়ে আমি নীরবে হেসে জবাব দিলাম, আমি আসছি সেই মধ্যম গ্রাম থেকে। ওখানকার দুর্গাপুজো দেখতে গিয়েছিলাম। সত্যি যেমন প্রশংসা শুনেছিলাম, বাস্তবেও ঠিক তেমনই জমজমাট। মন প্রাণ একেবারে ভরে গেল। আহা, মায়ের মুখখানি শিল্পী বুঝি তার সুদক্ষ নিপুণ হাতে ফুটিয়ে তুলেছিল। মায়ের ওই মমতা ভরা স্নেহময়ী মুখখানা দেখলে যেন জগৎ সংসার থেকে সকল পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়। মনের মধ্যে যত কলুষিত ভাব রয়েছে তা দূরে চলে যায় অচিরে। হ্যাঁ ঠাকুর মশাই, একেবারে হক কথা বলেছেন আপনি। আমিও একবার গিয়েছিলাম সে গাঁয়ে পুজো দেখতে। সত্যি বড্ড ভালো পুজো হয় ওখানে। মাতৃ আরাধনায় কোনো খামতি রাখে না ওই গাঁয়ের মানুষজন। তা মাঝি ভাই, তোমার নাম কি? কোন গ্রামে ঘর তোমার? আগে বাবু, এই অধমের নাম মদন। আমার ঘর গোবিন্দপুরে। গোবিন্দপুর এই পাশেরই একটা গ্রাম। প্রতিদিন নৌকো চালিয়ে যাত্রী এপার ওপার করাই আমার কাজ, আমার পেশা। তা ভালো, তা ভালো। একবার ভেবে দেখো, প্রতিদিন কেবলমাত্র তোমার কারণে কত মানুষ তাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনে দরকারে অদরকারে তোমার সাহায্যে নৌকা চড়ে এই বৃহৎ নদী পারাপার হচ্ছে। হ্যাঁ, আসলে কি জানো হে, আমাদের জীবনচক্রে প্রতিটা পেশাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজই আসলে ছোট নয়। কি কথাই না আজ আপনি বললেন বাবু। সত্যি এমন করে কেউ তো বলে না কোনো দিন, কেউ ভাবেও না বোধ হয়। প্রতিদিন এত এত মানুষের সাথে মোলাকাত হয় আমার। এই প্রথম যার মুখ থেকে আমি এমন ধরা কিছু শুনলাম। হ্যাঁ সত্যি এই সব কথা বড় অপ্রত্যাশিত আমাদের কাছে। আমাদের মতো গরিবের কথা কে কবে ভেবেছে বলুন দেখি? হ্যাঁ বাবু, কিছু মনে না করলে আপনার পরিচয়টি জানতে পারি? আসলে আপনার এই কথা শুনে বড্ড কৌতূহল হচ্ছে আপনার নাম ধাম জানার জন্য। মাঝির চোখের দিকে আমি এবার সোজাসুজি চোখ রাখলাম। কেমন যেন মায়া ভরা তার নেত্রদয়। সত্যি সে বড় কৌতূহলী হয়ে পড়েছে আমার পরিচয় জানার জন্য। তা আমি বুঝতে পারলাম তার অস্থির নয়ন যৌবলের দিকে তাকিয়ে। তার কৌতূহল নিরসন করার জন্য আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকে আমায় মূলত তারানাথ তান্ত্রিক বলেই চেনে। একটু আধটু জ্যোতিষবিদ্যে আমার জানা আছে, তাই দিয়েই বারবার চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষদের যতটা পারা যায় বিপদ থেকে রক্ষা করতে। আমার পরিচয় জানার পর থেকেই তার মুখমণ্ডল জুড়ে
এক অদ্ভুত বদল দেখা দিল। প্রথমে সে যেন বিস্ময়ের ঘোর কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না। কয়েক মিনিট বাকরুদ্ধ হয়ে থেকে পুনরায় যেন বহু চেষ্টার পর বাকশক্তি ফিরিয়ে এনে সে থেমে থেমে বলল, আপনি আপনি তারানাথ চক্রবর্তী, মানে সেই তারানাথ তান্ত্রিক। লোকমুখে এত কাল যাবৎ কত নাম শুনেছি আপনার। ঈশ্বর, তোমার এত করুণা, এত কৃপা, সরাসরি আজ তার সাথে সাক্ষাৎ করিয়ে দিলে আমায়। ঈশ্বর, তুমি করুণাময়। এত পুণ্য অর্জন করেছিলাম প্রভু, এতটাই ভাগ্যবান আমি। আপনি যে আমার নৌকায় উঠেছেন তা যেন এখনো আমি বিশ্বাসই করে উঠতে পারছি না। তাই তো বলি, এমন ধারা কথা কেই বা বলতে পারে এ যুগে? আপনার মতো মহান মানুষ ছাড়া এ তো সম্ভব নয়। মাঝি ভাইয়ের এমন মাত্রাতিরিক্ত প্রশংসায় আমি যেন খানিক অপ্রস্তুতের মধ্যেই পড়লাম। বেশ আপত্তি সুরে আমি বললাম, আহা মাঝি ভাই, করো কি? বলি এত প্রশংসা করছো কেন? কি আর এমন করি আমি? ঈশ্বরের দেখানো পথে হেঁটে কেবলমাত্র কতকগুলো মানুষকে বিপদ থেকে রক্ষা করি, এই যা। আপনি যে ঠিক কি তার নতুন করে আপনাকে বলে দিতে হবে না ঠাকুর মশাই। আল্লাহ, ছি, মাফ করবেন আমায়। আমি যদি আপনার পরিচয় আগে জানতে পারতুম তাহলে অনেক সময় আগেই আপনার পদধূলি মাথায় নিতে পারতাম। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মাঝি ভাইয়ের মুখ এবার বর্ষার ঘন কালো মেঘের মতো কিংবা অসময়ে নেমে আসা ঝঞ্ঝার মতো থমথমে হয়ে গেল। আমি বেশ বুঝলাম সে যেন আমায় কিছু বলতে চায়, কিন্তু ইতস্তত করে আর সেটা বলে উঠতে পারছে না হয়তো কিছুতে। তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, আচ্ছা মদন, তুমি কি আমায় কিছু বলতে চাও? কেমন যেন চঞ্চল লাগছে তোমায়। কিছু বলার থাকলে নির্দ্বিধায় তা বলতে পারো। সত্যি ঠাকুর, আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, তবে ঠিক বুঝে উঠতে পারছি না আপনাকে ঠিক কোনখান থেকে বলতে শুরু করব। আহা, এত কুণ্ঠাবোধ ত্যাগ করো দেখি, বরং আসল কথাখানা বলো, আমি শুনছি। আমাদের গ্রাম অর্থাৎ এই গোবিন্দপুরে বিগত কয়েকদিন ধরে একটা সমস্যা দেখা দিয়েছে ঠাকুরমশাই। সমস্যাটা হলো এই যে আমাদের গ্রামের প্রধান যে পুকুর রয়েছে, মানে নাম হচ্ছে দাস পুকুর, সেই দাস পুকুরের জলে কিছু একটা এসে বাস করতে শুরু করেছে। এই গোবিন্দপুর গ্রামের প্রধান জলাশয় হলো সেটা। গ্রামের অধিকাংশ মানুষই তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারে ওই জলের মাধ্যমে। ওই পুকুরের জলে গত কয়েকদিন ধরে যে বা যারাই পা ডুবিয়েছে তারাই একটা অদ্ভুত কথা বলেছে। অদ্ভুত কথা? কি সেই অদ্ভুত কথা? তারা প্রত্যেকে বলেছে যে কালো রঙের জটা জাতীয় কিছু একটা তাদের পায়ের সাথে জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে। সেই জটার বাঁধন ক্রমশ শক্ত থেকে আরো শক্ত হয়েছে এবং একসময় তা জলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সবাইকে। এই সবটা ওই আজগুবি কথাবার্তা, এই ভেবে প্রথমটায় কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীকালে যখন একাধিক মানুষ তাদের সাথে ঘটা অভিজ্ঞতার কথা বলল, তখন আর না বিশ্বাস করে যাই কোথায়। তাছাড়া কথাখানা শেষ করতে পারলো না মতো। তার চোখের সামনে যেন ভেসে উঠেছে সেই ভয়ানক হাড়হিম করা ঘটনা। তার কপাল ক্রমে ঘেমে উঠল। মদনের পানে চাকিয়ে দেখে পরিষ্কার আমি বুঝলাম সে বেশ ভীত হয়ে পড়েছে ইতিমধ্যে। তাছাড়াও কি মদন, কোনো কিছু গোপন না করে সবটা খোলসা করে বলো আমায়, তবেই তো আমি তোমার আসল সমস্যার কথাটা বুঝতে পারবো।
নাও নাও, আর দেরি করো না, বলো বলো শুনি। তাছাড়াও ঠাকুর মশাই, তিনটি শিশু এবং এবং দুজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষ গত কয়েকদিন আগে ওই পুকুরের জলে ডুবে মারা গেছে অদ্ভুতভাবে। তাদের মৃতদেহের মধ্যে মিলেছে মোটা মোটা লালচে দাগ। দাগগুলি দেখলে মনে হয় যেন কেউ মোটা শক্তপোক্ত দড়ি জাতীয় কিছু দিয়ে ওদের বেঁধে গায়ের জোরে নিচের দিকে টেনেছে। হ্যাঁ, ঠিক সেই রকমই কালশিটে লালচে কালো দাগ পড়ে গিয়েছিল সর্বত্র। গোবিন্দপুরের প্রতিটা মানুষ এখন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে, আর তাদের আতঙ্কের প্রধান কারণটি হলো ওই বিশাল দাসপুকুর। মানুষ তো কোন ছাড়, একটা গবাদি পশু, পাখি কিংবা নিদেন পক্ষে কোনো সরীসৃপ পর্যন্ত ওই জলে নামতে ভয় পাচ্ছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে ওই জলের মধ্যে কিন্তু কোনো অশুভ শক্তি সত্যি এসে আশ্রয় নিয়েছে। এভাবে চলতে থাকলে প্রয়োজনীয় জলের অভাবে মানুষ কষ্টে কাহিল হয়ে পড়বে। আপনি এর একটা বিচার করুন ঠাকুর মশাই। জলাশয়ের বুকে পা রাখলেই তার মৃত্যু অনিবার্য হয়ে পড়ছে। যেই ওই জলাশয়ের বুকে পা রাখছে তারই মৃত্যু অনিবার্য হয়ে পড়ছে ওই অশরীরীর কবলে। আপনি যদি একবার গিয়ে নিজের চোখে গোটা বিষয়টা দেখতেন তাহলে খুব উপকৃত হতাম। আমি নিশ্চিত যে ওই জলাশয়ের মধ্যে অতিলৌকিক জগতের কোনো প্রাণী এসে প্রবেশ করেছে। আপনি যাবেন ঠাকুর মশাই? হ্যাঁ, একটিবারের জন্য গোবিন্দপুরে আপনি যাবেন? অবশ্যই যাব। তুমি তাড়াতাড়ি নৌকা ঘোরাও তোমার গ্রামের অভিমুখে। আমি একবার নিজের চোখে দেখতে চাই গোবিন্দপুরের ওই দাসপুকুরে ঠিক কি ঘটছে। আমি যে এইভাবে তার কথায় যেতে রাজি হয়ে যাব তা হয়তো ভাবতেও পারেনি মদন। তার ছিল তার কল্পনাতীত। আমার সম্মতিসূচক উত্তর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল সে। আমাদের নৌকা এবার দ্রুত বেগে জল কেটে তরতর করে এগিয়ে গেল গোবিন্দপুরের ঘাটের দিকে। বাবা, কি সাংঘাতিক ঘটনা ঠাকুরমশাই! জলের মধ্যে থেকে জটা জাতীয় কিছু বেরিয়ে এসে সকলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে টেনে নিচ্ছে অতলে। এমন ঘটনা তো এর পূর্বে কখনো কোথাও শুনিনি। আমার কথা শেষ হতেই কিশোরী এবার তালে তাল মিলিয়ে বলল, সেই তো, তুমি ভাই একেবারে ঠিক বলেছ। অসীমকালেও এমন আশ্চর্যজনক কথা কবু শুনিনি আমি। তাহলে আর বলছি কি, সবটা শুনে অবাক হয়েছিলাম আমিও। নৌকা এসে থামল গোবিন্দপুরের ঘাটে। নৌকা থেকে নেমে মদন ঘাটে নৌকা বেঁধে দিল। তারপর যথারীতি হাঁটতে শুরু করলো সে। অগত্যা তাকে অনুসরণ করলাম আমিও। তার দেখানো পথে হাঁটতে হাঁটতে এক সময় এসে থমকে দাঁড়ালাম একটা মাটির কুঁড়ে ঘরের সামনে। মদন মাঝি এবার আমার দিকে তাকিয়ে আতিথেয়তার সুরে দুই হাত জোড় করে বলল, আসুন ঠাকুর মশাই, আসুন। এই গরিবের ঘরে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। আমি আর মদন ঘরের ভেতর পা রাখতে না রাখতেই মদন তার গিন্নি অর্থাৎ বাসন্তীর দিকে তাকিয়ে বলল, হাঁ করে মুখ পানে ডাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি আমাদের দুজনকার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসো দেখি। হ্যাঁ, বেশ অনেকটা রাস্তা আসতে হয়েছে তো ঠাকুর মশাইকে। পথশ্রমে নিশ্চয়ই যথেষ্ট ক্লান্তিও হয়তো আছে বটে। তৃষ্ণার্ত হয়ে পড়েছেন বুঝি? আরে আরে মদন, আমাকে নিয়ে অযথা এত ব্যস্ত হবার কিছু নেই। আমি ঠিক আছি, এত ব্যস্ত হয়েও না। বাসন্তী এবার ঘর থেকে সব কিছু এনে আমাদের হাতে তুলে দিল 2 গ্লাস ঠান্ডা শরবত আর কয়েকটা বাতাসার টুকরো মুখে ভরে তা শিবুতে শিবুতে আমি বললাম, যে কারণে আমার এখানে আগমন, অর্থাৎ তোমাদের গ্রামের দাসপুকুরের কাছে নিয়ে চলো আমাকে। অযথা আমাদের বসে দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার মতো সময় আমাদের হাতে একদম নেই মোটে।
একেবারে সঠিক বলেছেন ঠাকুরমশাই। চলুন, আমি সেখানে নিয়ে যাব আপনাকে। তারপর যা করার সে তো আপনাকেই করতে হবে ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। আমি আর মদন এবার এসে উপস্থিত হলাম সেই বিশাল জলাশয় অর্থাৎ দাস পুকুরের কাছে। দাসপুকুরের কাছে এসে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? কি বুঝলেন? সত্যিই সেখানের অভিশপ্ত জলাশয়ে কোনো অশুভ শক্তির আভাস টের পেলেন নাকি? হ্যাঁ, সে আর বলতে, জলাশয়ের বুকে পা রাখারও দরকার হলো না। আমি সেখানকার কাছাকাছি যাওয়া মাত্র প্রথম দর্শনেই পরিষ্কার বুঝলাম এখানে কোনো সাংঘাতিক রকমের ক্ষতিকারক এক অশুভ শক্তি বাস করতে শুরু করেছে, যার ফলস্বরূপ ওই 5টি মৃত্যু ঘটেছে। আমার হৃদয়ের মধ্যে সেই চেনা বিপদের ঘণ্টাটা তীব্রভাবে বেজে উঠল। আমি পরিষ্কার বুঝলাম এই সমস্যার কোনো স্থায়ী সমাধান যদি না করা যায়, তাহলে কিন্তু আবার কোনো না কোনো দিন সুযোগ পেলেই সে নিরীহ নিরপরাধ মানুষকে তার নিজের শিকারে পরিণত করবে। তবে বিষয়টা যে আসলে ঠিক কী ঘটছে তা একবার নিজের চোখে দেখতে হবে আমায়। তা সেই কারণেই অল্প কিছু সময়ের জন্যে জলের বুকে নামার সিদ্ধান্ত নিলাম শেষমেশ। মদন মাঝির দিকে তাকিয়ে আমি এবার বললাম, মদন, তুমি এইখানে এই দূরেই দাঁড়িয়ে থাকো। আমি একা একবার দাস পুকুরের জলে নামবো। বিষয়টা যে আসলে ঠিক কী ঘটছে তা একবার ভালোভাবে প্রত্যক্ষ করতে হবে আমায়। তোমায় কিন্তু বারবার সাবধান করছি, আমার যাই হোক না কেন তুমি কিন্তু কোনো অবস্থাতেই মোটেও জলে নামবার চেষ্টা করবে না, মনে থাকবে। আমার কথা কানে যাওয়া মাত্রই ভয়ানক রকমের ঘাবড়ে গেল মদন। তার চক্ষুদয় বিস্ফারিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে। গলার আওয়াজ নেমে এলো যেন খাদে। থেমে থেমে বহু কষ্টে সে এবার বলল, কি কি অলক্ষণে কথা বলছেন ঠাকুরমশাই আপনি? ওই পুকুরে বাস করছে যে সে 5 জন জলজান্ত মানুষকে মেরে ফেলেছে, নিজের জটায় বন্দি করে জলে ডুবিয়ে। সেই দৃশ্য আমরা দেখেছি, সেই মরদেহগুলোর বিভৎস মর্মান্তিক রূপ প্রত্যক্ষ করেছি। ঠাকুরমশাই, দয়া করে এমনটা করবেন না। আপনার যদি সামান্যতম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও এর জন্য ক্ষমা করতে পারবো না। আত্মগ্লানিতে ভুগে ভুগে শেষ হয়ে যাব একেবারে। তুমি এত চিন্তা করো না আমাকে নিয়ে মদন, আমার কিচ্ছু হবে না। ইষ্ট দেবতার আশীর্বাদ আছে আমার সঙ্গে সব সময়, আমার মাথার উপর। তাছাড়াও ভালোভাবে গাত্রবন্ধন করে সেথায় যাব আমি। আমার দেহের উপরিভাগে এক সুরক্ষার মায়াজাল বিস্তৃত হবে। এই জগৎ সংসারে খুব কম অশুভ শক্তি আছে যারা এই সুরক্ষা ভঙ্গ করে আমার চরম কোনো ক্ষতি করবার ক্ষমতা রাখে। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার কোনো বিপদ ঘটবে না। মদনকে সান্ত্বনা দিয়ে আমি এবার কাল ভৈরবকে স্মরণ করে ভালোভাবে গাত্রবন্ধন করলাম। তারপর এগিয়ে গেলাম পুকুরের দিকে। আমার ঠিক সামনে টলটলে জলে ভরা একটা বিশাল জলাশয়। সাধারণত দেখে বোঝার কোনো উপায় নেই যে এই জলাশয়ের মধ্যে লুকিয়ে আছে ভয়ানক কিছু একটা। জলের একেবারে নিকটে এসে দাঁড়াতেই আমার মনে হয় আমি যেন দেখলাম জলের ঠিক মাঝ বরাবর কালো রঙের কিছু একটা যেন ভেসে উঠতে গিয়েও এক ঝলক আমাকে দেখে জলের তলায় তলিয়ে গেল বুঝি হুশ করে। আমি এবার আমার বাঁ পা খালি নামালাম জলের মধ্যে। সপাত করে একটা শব্দ হলো, তার সাথে সাথেই আমার পা বেয়ে একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি উঠে এলো শরীরের উপরিভাগে। এবার নামালাম ডান পা খালি। পেছন থেকে বদনের স্বর কানে এলো, সাবধানে ঠাকুরমশাই, সাবধানে, খুব সাবধানে। আমি ততক্ষণে আরও খানিকটা গভীরে নেমে এসেছি। প্রায় কোমর অবধি জলে নেমে অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট কেটে গেল প্রায় দেখতে দেখতে। আমার কেমন যেন খটকা লাগলো।
কি হলো ব্যাপারটা? এত সময় লাগার তো কথা নয়। মদনের মুখেও শুনেছি জলের বুকে কেউ পা স্পর্শ করা মাত্রই জটা জাতীয় কিছু একটা এসে জড়িয়ে ধরে তার পা দুখানি, তারপর টেনে নেয় তাকে গভীরে। তাহলে কেবলমাত্র আমার ক্ষেত্রে এমন বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে কেন? তাহলে কি সে বুঝতে পেরেছে আমি কোনো সাধারণ মানুষ নয়? ঠিক যেমনভাবে আমি বুঝতে পেরেছি তার অস্তিত্বের কথা, সেও কি তবে বুঝতে পারলো আমার অস্তিত্ব? প্রশ্নটা মাথায় এলো। আমার মনের মধ্যে একটা দোলাচল কাজ করলো। তবে কি এবার উঠে পড়ব? আমায় কি জড়িয়ে ধরার সাহস তার নেই? আমি মৃদু হেসে পিছন পানে তাকিয়ে মদনের উদ্দেশ্যে হাসতে হাসতে বললাম, কোথায় হে মদন? তোমাদের এই দাসপুকুরের জলাশয়ে থাকা সেই অশুভ শক্তি কোথায়? আমাকে স্পর্শ করার সাহস বুঝি তার নেই নাকি? হ্যাঁ, শিকারীর কাছে শিকার নিজে পায়ে হেঁটে এসেছে, অথচ শিকারী নিশ্চল। এ আবার কেমন ধারা কথা হে? তারানাথ তান্ত্রিক এতখানি কথা একসাথে বলার পর একটু থামতেই কিশোরী বলল, এরপর এরপর কি ঘটলো ঠাকুরমশাই? সেই অশরীরই কি তবে আপনাকে স্পর্শ করার সাহস দেখালো না? আপনি কি তবে সুস্থ স্বাভাবিক অবস্থায় উঠে এলেন জলের উপরিভাগে? তারানাথ তান্ত্রিক কিশোরীর দিকে তাকিয়ে কেমন যেন ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমার অপরপক্ষে থাকা শত্রুকে কখনো তোমার তুলনায় কম শক্তিশালী ভাবা উচিত নয় হে কিশোরী। ঠিক এই ভুলটাই আমি করে বসেছিলাম সেবার। সে অপেক্ষা করছিল মোক্ষম সময়ের জন্য, তা আমি বুঝতে পারিনি তখন। তার নামে উপহাস করে হাসতে হাসতে আমি পেছন ফিরে ডাঙার দিকে পা বাড়াতেই যাব, ঠিক এমন সময় দেখলাম জলাশয়ের মধ্যিখানে একটা যেন আলোড়নের সৃষ্টি হলো। জলের বুকে কি যেন একটা মাথা তুলল ধীরে ধীরে। গাঢ় কালো রঙের কিছু একটা চিৎকার করে জলের তলায় পুনরায় ডুবে গেল। অশরীরীর চিৎকার শুনে আমি বুঝলাম সে আমার কথায় ভয়ানক রকমের ক্ষিপ্ত হয়েছে। কত ঘন কালো কুচকুচে বস্তু আমি তার পূর্বে আর কখনো সে দেখিনি, এ কথা আমি নিশ্চয়তার সাথে জোর গলায় বলতে পারি। আমার মনে হলো কালো রঙের থকথকে জিনিসগুলো বুঝি তার মাথার কেশ বা জটা। সে একবার দর্শন দিয়েই আবার ডুবে গেল চোখের নিমিষে। আমার নজরে পড়ল এবার কালো কালো কেশ রাশি বা জটা জাতীয় শত শত কিছু বিদ্যুৎ বেগে ধেয়ে আসছে আমার দিকে। মারাত্মক আতঙ্কে বুক শুকিয়ে গেল আমার। ওদিকে ততক্ষণে মদন পাগলের মতো চিৎকার শুরু করেছে ত্রাহি রবে, সাবধান ঠাকুরমশাই, সাবধান! সে আসছে, আসছে! ওই জটাধরি আপনাকে তার জটায় ধারণ করতে। আপনি পারলে আপনি উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। ওই জটা আপনাকে স্পর্শ করার আগেই আপনি উঠে আসুন, শীঘ্রই। আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। আমি টের পেলাম আমার দু পায়ের নরম তলা কিছুতে জড়িয়ে ধরেছে ক্রমে ক্রমে। আমি বুঝলাম যা জড়িয়ে ধরেছে সেগুলো হলো কিছু কালো কালো চুল। তবে চুলগুলো নিতান্ত সাধারণ কোনো চুলের মতো নয়, সেগুলো যেন এক একটি শোষক নল। আমার দেহ থেকে রক্ত চুষে নিচ্ছে তারা প্রত্যেকে। হায় ঈশ্বর, এ কি মারাত্মক ভুল করেছি আমি হঠকারিতার বশে, কিংবা অত্যন্ত দ্রুততার কারণে গাত্রবন্ধন করেছি বটে, কিন্তু সুরক্ষার শেষ ধাপ হিসেবে থাকা সেই গাত্রবন্ধন মোটেও জোরালোভাবে করিনি। আমি গুণাক্ষরেও ভাবতে পারিনি যে এই অশরীরী অশুভ শক্তি এতটা ক্ষমতাশালী হতে পারে। আমার কানে এলো জলের তলা থেকে কিছু একটা যেন চিৎকার করে উঠল। তবে আমার মনে হলো এই চিৎকার আর মোটেও রাগের নয়। এই চিৎকার হলো আসলে যেন উপহাসের হাসি। জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় প্রায় লুটিয়ে পড়লাম জলরাশির মধ্যে। সে কি ঠাকুর মশাই, আপনার যদি এমন অবস্থা হয় তাহলে আপনাকে কে রক্ষা করলো ওই ক্ষতিকর প্রেতাত্মার হাত থেকে?
সেদিন ভাগ্য বড় ভালো ছিল আমার, বা বলতে পারো পরমেশ্বরের কৃপা ছিল আমার সঙ্গে, তাই রক্ষা পেয়েছিলাম সে যাত্রায়। নিজের করা মস্ত ভুলের মাসুল গুনতে হয়নি নিজের প্রাণের বিনিময়ে। আমি অচৈতন্য হয়ে যেতে মদন বিন্দুমাত্র প্রাণের মায়া না করে, যাবতীয় ভয় ত্যাগ করে সেও ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে। তার চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের অনেক মানুষ এসে উপস্থিত হয় এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় দড়ি বেঁধে আমাকে ডাঙায় টেনে তোলা হয়। আমার দেহে তখন স্থানে স্থানে ক্ষত চিহ্ন ফুটে উঠেছে, সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে, গায়ের সাথে লেগে আছে কিছু কিছু চুল। আমার যখন জ্ঞান ফিরল তখন মাঝে বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। আমি দেখলাম মদন আমায় তার ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছে নরম বিছানায়। তার স্ত্রী ক্ষতস্থানগুলিতে কিছু প্রলেপ লাগিয়ে দিতেই তা দ্রুত সেরে উঠল। আমি চোখের পাতা খুলতেই মদন এসে প্রায় ঝাঁপিয়ে পড়ল আমার উপর। সে বলল, আপনাকে কত করে বারণ করলাম ঠাকুরমশাই ওই জলাশয়ে না নামতে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না। দেখলেন তো সে ঠিক কতটা ক্ষমতাবান, বুঝুন এবার। খনুয়ে ভর দিয়ে উঠে বসলাম আমি বিছানার ওপর। যখন আমি জলের মধ্যে ছিলাম তখন একটা কথা বলেছিল মদন। আচমকা সেটাই মাথায় ভেসে উঠল সহসা, জটাধারী। আমি এবার মদনের উদ্দেশ্যে বললাম, আচ্ছা মদন, তুমি তখন জটাধারী বলেছিলে না ওই অশরীরীকে? হ্যাঁ ঠাকুরমশাই বলেছিলাম, কিন্তু কেন, কি হয়েছে তাতে? আরে তাতেই তো হয়েছে সব কিছু। ভাগ্যিস তুমি বললে ওই শব্দটা, তাই জন্য তো আমার মাথায় এলো বিষয়টা। কি বিষয় আপনার মাথায় এসেছিল ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ তান্ত্রিক এবার গোটা বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বললেন আমাদের। জটাধারী নামের এক বিশেষ অপশক্তি আছে আমাদের এই জগৎ সংসারে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মূলত পাতালপুরীতে তাদের বাস। এই অপশক্তির ক্ষমতা অসীম। তাদের এইরূপ নামকরণের পিছনে লুকিয়ে আছে ওদের দৈহিক রূপ। মাথার ঘন বিশাল লম্বা কেশ বা জটা এতটাই বৃহৎ হয় এবং সেই জটার মাধ্যমে তারা নিজেদের শিকার মুখের সামনে টেনে আনার কারণে তাদের এরূপ নামকরণ করা হয়ে থাকে। কোনো বিশেষ তিথি নক্ষত্র যোগে এই অপশক্তি উঠে আসতে পারে কেবলমাত্র পাতালপুরী থেকে কোনো জলাশয়ের মধ্যে। ঠিক এমন ঘটনাই ঘটেছিল গোবিন্দপুরের ওই দাসপুকুরে। একবার যদি কোনো জলাশয়ে এই জটাধারীর আগমন ঘটে তাহলে গ্রামকে গ্রাম উজাড় করে দেয় সে একাই। সে বা যারাই ওই জলাশয়ের জলে পা রাখে তাদের সে বিদ্যুৎ গতিতে জটায় জড়িয়ে টেনে নেয়, তারপর রক্ত চুষে ছিবড়ে করে দেয় তাদের মরদেহ। সঠিক সময়ে এই অপশক্তির বিনাশ করতে না পারলে তা মারাত্মক আকার নেয় এক সময়। অতীতে আমি এর পূর্বে কখনো এই অপশক্তির মোকাবেলা করিনি, কেবলমাত্র তাদের বিষয়ে কানে শুনেছিলাম গুরুদেবের মুখে। আর সে কারণেই ওই অপশক্তি ধ্বংসের ঠিক উপায় বা তন্ত্রক্রিয়া দুটোর কোনোটাই আমার জানা ছিল না। জটাধারীর হাত থেকে রেহাই পায় না কোনো জীবিত প্রাণী। মানুষ ছাড়াও বিভিন্ন জল পান করতে আসা পশু পাখিকেও নিজের গ্রাসে পরিণত করে সে। তবে তারা যে এত ক্ষমতাবান হয় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেবার গোবিন্দপুরে গিয়ে। জটাধারীর সম্পর্কে এই মতামত শুনে আমি এবং কিশোরী দুজনেই প্রায় একেবারে বিস্ময়ে থ হয়ে গেলাম পুরোপুরি। আমাদের মুখ থেকে যেন কোনরূপ বাক্য নির্গত হতে চাইছিল না প্রথমটায়। সত্যি এত এত প্রেতাত্মা, ভূত, পিশাচ, পিশাচিনী আর যক্ষের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তবে এইরূপ শক্তিশালী কোনো অপশক্তির বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমাদের কারো। কিশোরী আমাদের কাছে ঘেঁষে এলো বেশ কিছুটা। বুঝলাম সে খুব ভয় পেয়ে গেছে।
আমি মনে মনে ভারী আনন্দিত হলাম। ঠাকুরমশাইয়ের কাছে যেমন ভয় ধরানো গল্প শোনার আর্জি আমি জানিয়েছিলাম, তিনি হুবহু বেছে বেছে সেই রকমই একখানা কাহিনী আজ শোনাচ্ছেন আমাদের। তা ভাবতেই মনটা কেমন যেন ফুরফুরে হয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে কিশোরী এবারে বলল, ঠাকুরমশাই, আপনি তাহলে কি করলেন এবার? এই সমস্যা থেকে কিভাবে মুক্ত করেছিলেন গোবিন্দপুরের জনসাধারণকে? তারানাথ তান্ত্রিক এবার ঊর্ধ্ব গগনে তাকিয়ে কিছুটা মোলায়েম হাসি হেসে বললেন, যিনি রক্ষা করার তিনি রক্ষা করেছিলেন, আমি তো কেবল নিমিত্ত মাত্র। তার মানে কালভৈরব? কালভৈরব আপনাকে সাহায্য করেছিলেন? হ্যাঁ গো হ্যাঁ, তিনি ছাড়া আমার আর কেই বা আছেন বলো? এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে না পেয়ে আমি তার শরণাপন্ন হলাম। পরদিন সকালে একটা নিরিবিলি মাঠের মধ্যেখানে এসে কাল ভৈরবের ধ্যানে বসলাম। দুহাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলাম এই সমস্যা থেকে বের হবার একটি উপায় বলে দেবার জন্য। তারপর কি হয়েছিল শোনো তবে সে কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমরা মন দিয়ে সবটা শুনছি। বেশ অনেকক্ষণ একটানা ধ্যান করার পর আচমকা একটা বাচ্চা ছেলের কণ্ঠ পেয়ে ধ্যান ভঙ্গ হলো আমার। চোখের পাতা খুলতেই আমি দেখলাম একটা মোটা সোটা নাদুস নুদুস কোষের ছেলে এসে দাঁড়িয়েছে আমার ঠিক সামনে। পরনে তার ছোট করে পরা সাদা ধুতি, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা। তবে সবচেয়ে অদ্ভুত হলো তার চোখ দুটো। তার সেই বিচিত্র দুই চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর। সে প্রখরতার পরিমাণ এতটাই বেশি, সেদিকে একভাবে সে থাকা যায় না মোটে বেশিক্ষণ। তার হাতে ধরা একটা বিশাল দণ্ড। বালকটি এবার আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, কি হয়েছে গো তোমার? এখানে এমন করে এভাবে বসে আছো কেন? আমি বড় চিন্তায় আছি গো বাবা, বড় চিন্তায় আছি। বলি, জটাধারী কি কেবল অশরীরী অপশক্তির নাম নাকি হে? জটাধারী তো ভোলানাথকেও বলা হয়, তেমনটা তো ভাবনি। মন দিয়ে শোনো, জটাধারী নামের এই জগৎ সংসারে যেমন একদিকে এক শক্তিশালী অপশক্তি আছে, ঠিক তেমনি আবার অন্যদিকে অর্থাৎ তার বিপরীত দিকে দাঁড়িয়ে আছেন এই জগতের পরম পিতা পরমেশ্বর ভোলানাথ। তাই ওই শয়তান অপশক্তিকে বিনাশ করতে হলে কেবল তার আশীর্বাদই একান্ত প্রয়োজন। তুমি আগামীকালকে ঠিক মধ্যরাতে এক বিশেষ প্রহরে একটা শিব যজ্ঞের আয়োজন করো দাসপুকুরের সন্নিকটে। সেই যজ্ঞের মধ্যে আহুতি দিও 3খানি ধুতরা ফুল। যজ্ঞ শেষ হলে একটি ত্রিশূলের মধ্যে সেই ভস্মীভূত ছায়ের প্রলেপ মিশিয়ে অপেক্ষা করতে থেকো ভোরের আলো ফোটার জন্য। সূর্যোদয়ের প্রথম কিরণের সাথে সাথেই প্রকাণ্ড এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে দাসপুকুরের জলে। এক ডুবে এক নিঃশ্বাসে জলের ঠিক মধ্যিখানে যেতে হবে তোমায়। জলের মাঝ বরাবর গেলেই তুমি দেখা পাবে ওই জটাধারীকে। তার ঠিক মাথার জটায় এই ত্রিশূলখানি বিদ্ধ করো, তাহলেই দেখবে ওই শয়তান অপশক্তির চিরতরে বিনাশ ঘটবে গোবিন্দপুর থেকে। যাও, অনেকটা বলে দিয়েছি, এতেই কাজ হয়ে যাবে। এবার যা করার তা তোমাকেই করতে হবে। আমি তবে চললাম। তুমি বাপু মাঝে মাঝে এমন করে ডাকো যে কি বলবো, সব কাজ ফেলে পড়ি কি মরি করে ছুটে আসতে হয় এথা ওথায়। আমি দেখলাম বালকটি এবার ধীরে ধীরে চলে গেল সামনের দিকে। কোথা থেকে এক পাল বড় বড় প্রকাণ্ড সব শূকর এসে তার সঙ্গ দিল। আমার মনে হলো বালকটি যেন ধীরে ধীরে পরিণত হলেন স্বয়ং মহেশ্বরে। আবার দুই চোখ ততক্ষণে বানভাসী হয়ে পড়েছে। দুহাত একত্রে জড়ো করে তা কপালে ঠেকালাম অতি ভক্তি সহকারে। সত্যি তো, আজ তিনি না এলে
আমার জ্ঞান চক্ষু বোধ হয় উন্মোচিত হতো না কোনোদিন। জটাধারী তো কেবলমাত্র ওই অশরীরই নাম নয়, মহাদেবেরও অপর এক নাম হলো জটাধারী। তার মস্তকের উপরেও তো বিশাল জটা রয়েছে। ঈশ্বর, তোমার এত করুণা, এত কৃপা প্রভু, তুমি স্বয়ং নিজে এসেছিলে আমার কাছে। সেই বালকটি আসলে কে ছিল ঠাকুরমশাই? আপনার ইষ্ট দেবতা কালভৈরব? হ্যাঁ গো, তিনি এসেছিলেন আমার কাছে। আমি এবার তার আদেশ শিরোধার্য মেনে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম। পরদিন সকাল হতেই মদনকে সঙ্গে নিয়ে শিবযজ্ঞের যাবতীয় উপাদান সামগ্রী এবং যা যা প্রয়োজনীয় বস্তুর দরকার ছিল তা সব জোগাড় করে আনলাম এক এক করে। তারপর অন্ধকার নামতে দাসপুকুরের ধারে এসে অপেক্ষা করতে লাগলাম। সময় যেন পরিপূর্ণ থমকে গিয়েছে পুরোপুরিভাবে। এক একটা সেকেন্ড যেন মনে হচ্ছিল এক একটা ঘন্টার সমান। বহু প্রতীক্ষিত সেই বিশেষ প্রহর এসে উপস্থিত হতেই আমি নত শিরে ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যজ্ঞ বেদিতে অগ্নিসংযোগ করলাম। খানিকটা তফাতে মদন বসে থেকে সব কিছু দেখতে লাগলো মনোযোগ সহকারে। তিনখানি ধুতরা ফুল আমি মহাদেবের নাম নিয়ে অর্পণ করলাম এক এক করে যজ্ঞের একেবারে শেষ পর্যায়ে। আগুন নিভে গেলে সেই ছাই আমি ভালোভাবে মাখালাম সঙ্গে করে নিয়ে আসা একটি বড় পিতলের ত্রিশূলের উপর। এবার ছিল অপেক্ষা করার পালা। ভোরের আলো ফোটার সে পরম মুহূর্তে চারিদিক থেকে একসাথে বেশ কিছু পাখ পাখালি ডেকে উঠল। একটা উদাসী বায়ু জলাশয়ের বুক থেকে উঠে এসে আমাদের শরীর স্পর্শ করল। এক মুহূর্তও বিলম্ব না করে ত্রিশূলখানা বাগিয়ে ধরে চোখাচোখি ইশারা করলাম মদনকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি একটা প্রচণ্ড লাফ মারলাম গভীর জলের বুকে। জলের মধ্যে ডুবে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? আপনি কি সেই ভয়ানক অশুভ শক্তি অর্থাৎ জটাধারীর সন্ধান পেলেন? হ্যাঁ, জলের ঠিক মাঝখানে এসে আমি দেখলাম একটা বিশাল কালো রঙের পাতালে বসবাসকারী নরকের শয়তান যেন বসেছিল সেথায়। আবার মনে পড়ে গেল কাল ভৈরবের বলা সেই কথাগুলো। ত্রিশূলখানা মুঠোয় ধরে শক্ত হাতে তা ছুঁড়ে দিলাম প্রবল আক্রোশের সঙ্গে। অব্যর্থ নিশানায় ত্রিশূল গিয়ে সোজাসুজি গেঁথে গেল জটাধারীর মস্তকে। সঙ্গে সঙ্গে একটা প্রাণপণে চিৎকার করে উঠল। আমি বুঝলাম কাজ হয়েছে। এবার আমায় যত তাড়াতাড়ি সম্ভব আমায় জলের উপরিভাগে উঠে আসতে হবে। আর কোনো দিকে না তাকিয়ে অতি দ্রুততার সঙ্গে সাঁতার কেটে আমি উঠে এলাম জলের উপর। আমি সুস্থ আছি দেখে মদন যেন স্বস্তির নিঃশ্বাস নিল। আপনি আপনি ঠিক আছেন তো ঠাকুরমশাই? আপনার কোনো কিছু ক্ষতি হয়নি তো? না হে মদন, আমার কিছু হয়নি, কোনো চিন্তা নেই তোমার। দাঁড়াও দাঁড়াও, আমি উঠে আসছি এক্ষুনি। আমি এবার জল ঠেলে উঠে এলাম ডাঙায়। দাসপুকুরের দিকে তাকিয়ে দেখলাম জলের বুকে সৃষ্টি হওয়া প্রবল আন্দোলন যেন ধীরে ধীরে মন্থর গতিতে স্থির হতে শুরু করেছে ক্রমে। আমার ঠোঁটে চওড়া হাসি দেখে মদন বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, হঠাৎ করে আপনি হাসছেন কেন? আপনি কি তবে সফল হয়েছেন? ঈশ্বর কি তাহলে মুখ তুলে চাইলো এতদিনে আমাদের প্রতি? দয়া করে বলুন ঠাকুরমশাই, আর আমাকে বৃথা ধোঁয়াশার মধ্যে রাখবেন না, দয়া করে জবাব দিন। মদনকে দেখে বেশ অস্থির লাগলো আমার। তাকে একটু শান্ত স্থির হতে বলে আমি বললাম, হ্যাঁ গো মদন, সফল হয়েছি আমি। যেখানে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে অসফল হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনাই যে নেই। আজ আমি তোমাদের গোবিন্দপুরকে রক্ষা করতে পেরেছি তা কেবল তেনার জন্য। ঈশ্বরকে প্রণাম করো, কেবলমাত্র তিনি ছিলেন বলেই এ যাত্রায় এত সহজে পরিত্রাণ পেলে তোমরা এই ঘোর সংকটের হাত থেকে। হ্যাঁ, আপনি এটা একেবারে ঠিক কথা বলেছেন ঠাকুরমশাই।
সত্যি অশরীরীর কাজ হতে প্রাণ বাঁচাতে পেরে আমি সহ গোবিন্দপুরের সকল মানুষ আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো ঠাকুর মশাই। আমার কাছে কৃতজ্ঞ না থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকলেই চলবে। এখন চলো দেখি গৃহে ফিরে যাওয়া যাক, না হলে ভিজে গায়ে এমন সাত সকালবেলায় ঠান্ডা লেগে যাবে আমার, তখন আর এক বিপত্তি। হ্যাঁ হ্যাঁ, আসুন, এদিকের কাজ তো এমনিতেই শেষ হয়েছে, এবার তাহলে বিশ্রামের পালা। তাছাড়াও আপনি যথেষ্ট ক্লান্ত, আপনার চোখ মুখের অবস্থা দেখে তা বোঝা যাচ্ছে অনায়াসে। এবার আসুন আসুন, এই গরিবের ঘরে দুটো দিন কাটিয়ে তারপর যাবেন না হয়। আপনাকে সেবা করার সুযোগ তো আর আমাদের মতো হতভাগ্যের বারে বারে হবে না, তাই সেই সুযোগ যখন একবার পেয়েছি তখন কিছুতেই হেলায় হারাতে চাই না। তবে ঠাকুর মশাই, মানে আপনার কাছে না আমার বিশেষ অনুরোধ, কয়েকটি দিন কিন্তু থাকতে হবে আমার গৃহে, না করলে কিন্তু আমি কিছুতেই শুনবো না। আচ্ছা বেশ বেশ, থাকবো। এত করে বলছো যখন, তখন আমি তোমার বাড়িতে দুটো দিন কাটিয়ে তবেই রওনা দেব। কি হে, এবার খুশি তো? হ্যাঁ ঠাকুর মশাই, ভীষণ ভীষণ খুশি। এরপর আমি দুটো দিন গোবিন্দপুরে কাটিয়ে গোটা গ্রাম মদনের সাথে ভালোভাবে ঘুরে তারপর ফিরে এসেছিলাম। এভাবেই সেবার রক্ষা পেয়েছিল গোবিন্দপুরের নিরীহ মানুষ সহ পশু পাখির দল। হে কিশোরী, কেমন লাগলো আজকের গল্প? বিস্ময়ের ঘোর কাটিয়ে কিশোরী এবার মুখ খুলল। দারুণ ঠাকুর মশাই, এক কথায় অনবদ্য। যাক, তোমাদের ভালো লেগেছে শুনে আমিও খুশি। বাইরের দিকে তাকিয়ে আমি দেখলাম বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। তাছাড়া সঙ্গে করে ছাতা এনেছিলাম, তাই নেহাত অসুবিধে হওয়ার কথা নয়। আমি কিশোরীর দিকে তাকিয়ে এবার বললাম, কি ভায়া, আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো, চলো এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ চলো ঠাকুর মশাই, আমরা আসছি তাহলে, আবার পরে কোনো একদিন আসবো আপনার গৃহে। এসো, সাবধানে যেও। জল কাদায় রাস্তাঘাটের যা অবস্থা, দেখে দেখে পা ফেলো, না হলে পিছলে পড়ে যাবে। আমি আর কিশোরী এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে গেলাম সোজা রাস্তায়। জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে যেতে লাগলাম আমরা। আমাদের মধ্যে আলোচনা হতে থাকলো আজকের শোনা ভয়ানক জটাধারীর গল্পটি নিয়ে। কিশোরী দেখলাম যথেষ্ট ভয় পেয়েছে ওই বিশেষ অপশক্তিকে। আমারও যে বার কয়েক গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তা অস্বীকার করার সাধ্য আমার নেই। আজকের গল্পটির বিষয়ে কিশোরী বেশ বিশ্বাস করেছে দেখলাম, তাই সে বিষয়ে কোনোরূপ সন্দেহ বা সংশয় প্রকাশ না করেই মুখ বুজে হেঁটে গেল এক নাগারে। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বেতালের ভোগ। আজ আকাশটা সকাল থেকেই মেঘ মেঘ করে রয়েছে, বলা যায় না কখন কিভাবে অঝরে নেমে যাবে। বাবা, ভালো লাগে না? শীতকাল, তার উপর আবার বৃষ্টি, কার ভালো লাগে শুনি? কলকাতায় শীতটা তো আর কম পড়ে না, হাত পা ঠান্ডায় জমে যাওয়ার জোগাড় হয়। এই সময় স্নান করা যে কি ঝক্কির ব্যাপার তা আমি ছাড়া কেউ অন্তত জানে না। কিশোরী তো কতদিন স্নান করে না তার কোনো হিসেবই নেই। কিশোরীর কথা মনে পড়তেই মুখে ছোট একটা হাসি এসে গেল। কি জানি মেসে পড়ে পড়ে কি করছে। আজ এমনিতেও রবিবার, তাই কাজ খুব একটা বেশি নেই, তাই জানলার কাছে বসে আকাশ দেখছি আর মেঘের ভেসে যাওয়া দেখছি। আহা, কি সুন্দরী না মেঘগুলো! হ্যাঁ, কেমন নিজেদের মর্জির মালিক, যখন যেখানে উড়ে যেতে চায় ঘুরে আসে। তারা স্বাধীন, মানুষের মতো খাটিয়ে কাজ করা ওদের মানায় না, ওরা ওইখানেই সুখী থাকুক। সে যাই হোক, পেছন থেকে গিন্নির শব্দ শুনতে পেলাম। পায়ে নুপুরের ছন্দ তুলে কে আর আসবে। সকালে সবে ঘুম থেকে উঠেছি, তাই এক কাপ চা হাতে সামনে দাঁড়িয়ে আমায় দেখে বলল, কি গো,
একা একা বসে বসে জানলার পাশে দাঁড়িয়ে কি ভাবছো শুনি? আমি চায়ের কাপটা ওর হাত থেকে নিয়ে তাতে একটা চুমুক দিলাম। বললাম, কি আর ভাববো বলো গিন্নি, কি আর ভাববো, সপ্তাহে তো এই একটাই ছুটির দিন পাই। আজ ভেবেছিলাম তোমায় নিয়ে একটু বেরিয়ে আসবো। দেখো আকাশের যে অবস্থা, যখন তখন তো নেমে যাবে, আর যাওয়া চলে এই বৃষ্টিতে বলো তো? তাই এই ব্যাপার। না গো, ঠান্ডায় আমার শরীরটাও ভালো না, আজ আর কোথাও বেড়াতে গিয়ে কাজ নেই। তা তুমি একটা কাজ করো, ভালো লাগছে না যখন কিশোরী ঠাকুরপোকে নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসো, মনটাও ভালো লাগবে, বুঝলে? তা তুমি ভুল কিছু বলোনি। এই মাসে যা কাজ ছিল ঠাকুরমশাইয়ের কাছে তো যাওয়াই হয়নি। মানুষটা কেমন আছে কে জানে। সত্যি না, যাই একটু ঘুরেই আসি, বুঝলে গিন্নি? ঠিক আছে যাও তুমি, কিন্তু ছাতা নিয়ে যাবে, বৃষ্টির টিকটিকানা নেই, কখন নেমে যায়। আমি গিন্নির কপালে ছোট একটা করে চুমু খেয়ে ভালো মতো শীতের পোশাক চাপিয়ে হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রথম গন্তব্য কিশোরীর মেস। কিশোরীর বলছি কেন, এই কমাস আগে আমিও সেই মেসই থাকতাম। নতুন বিয়ে হওয়ার পর যা হয়, তাই নতুন একটা বাড়ি ভাড়া নিয়েছি। রাস্তায় রবিবার বলে লোকসংখ্যা একটু কমই। আমি একটু মুখ দিয়ে হাঁপ ছাড়তে ধোঁয়া বেরোচ্ছে, এতটাই ঠান্ডা। কিশোরীর মেসের সামনে এসে ডাক দিলাম, কিশোরী, ও কিশোরী, ঘরে আছো নাকি? কোনো সারা শব্দ নেই। তাই ওপরে ঠক ঠক আওয়াজ করে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। বাবা, কিশোরী দেখি বেলা 10টার সময়ও নাক ডেকে ঘুমোচ্ছে। আমি ওকে তুলে বললাম, তা ভায়া, একা থাকার জীবন তো ভালোই উপভোগ করছো দেখি, কিন্তু এখন ওঠো, একটাই তো ছুটির দিন, আর অনেকদিন ঠাকুর মশাইয়ের বাড়িতে তো যাওয়া হয় না। চলো একটু ঘুরে আসি, আর নতুন গল্পও তো শুনি না অনেকদিন। এই চলো চলো চলো। তারানাথের কথা শোনা মাত্রই কিশোরী লাফ মেরে উঠে বলল, তা ভায়া, বিয়ে করে তো তোমার পাত্তাই ছিল না এতদিন। ঠাকুর মশাইয়ের কাছে আবার একা যেতে আমার ভালো লাগে না, তাই আমিও যাইনি। চলো আজ একটু ঘুরে আসি। কিশোরী তাড়াতাড়ি তৈরি হয়ে নিতেই আমরা বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হরিদার কচুরি আর চায়ের দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি অবাক। সারা রাস্তায় যেখানে লোক নেই, সেই মাঝে হরিদার দোকানে ভিড় জমেছে শীতের গরম গরম কচুরি খাওয়ার নেশায়। সত্যি শীতকাল তো গরম গরম কচুরি আর ছোলার ডালের আমেজটাই আলাদা। বসার জায়গাগুলো ভর্তি, লোক না হয় চা খাচ্ছে আর না হয় কচুরি। কিশোরী বলল, আরে বসো না ভায়া, চা খেয়ে নি, তারপর যাবো ঠাকুর মশাইয়ের বাড়ি। সকালে উঠে তো কোনো কিছু খাওয়া হয়নি। আলবাত, চাকে আবার না করা যায় নাকি? হ্যাঁ, এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুর মশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাও তো ভায়া, তারানাথের প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নি, সেটা ছাড়া তো গল্পের আসরখানাই জমবে না। একদম। আর আমি বরং সাথে সাথে গরম কচুরি নিয়ে নি, কি বলো? আহা, শীতের সকালে তারানাথের গল্প আর গরম গরম কচুরি, জমে যাবে দিনটা। আমি বেশ খানিক কচুরি আর ছোলার ডাল নিয়ে নিলাম। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মঠ লেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারি এসে দরজা খুলল। আমাদের দেখে এসে বলল, আরে কাকা বাবুরা যে অনেকদিন যে এদিকে আসেননি, আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়ি আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। হ্যাঁ চারিমা, তুমি নিয়ে এসো, আর আগে এটা ধরো। বলে কচুরির পাতাটা তার হাতে তুলে দিয়ে কিশোরী বলল, চারিমা, চাটা একটু পরে দিলেও হবে, আমরা এই খেয়ে এলাম। আগে এটা নিয়ে আসো তো, গরম গরম এই ভাজিয়ে নিয়ে এলাম। তোমার তাড়া নেই মা, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বসি, কেমন? আমরা এগিয়ে গেলাম ঠাকুরমশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরাম কেদারায় বসে রয়েছেন। গায়ে দেখলাম একটা মোটা ধরনের শাল চাপিয়েছেন। সামনে দেখি দুটো বসার জায়গা আমাদের জন্য আগে থেকেই তৈরি। ঠাকুরমশাই যেন আগেই জানতো যে আমরা আসতাম। তারানাথ আমাদের বসতে বলল, আমরা বসলাম। আর সাথে সাথেই কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিংশোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসলো, বলল, আর শরীর,
বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপরকে ভালো রাখো, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তা ছাড়ো, কি হে বিভূতি, নতুন বিবাহিত জীবন কেমন কাটছে? এখন তো তোমার দেখাই পাওয়া যায় না। ঠাকুর মশাইয়ের কথা মনে থাকবে তো এরপর? আমি এবার একটু লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, এসব ভালোই চলছে। এই তো আমরা আজ এসেছি, আজ কিন্তু গল্প বলতেই হবে, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। তারানাথ এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে বেরিয়েছি, শ্মশানে বসে সাধনা করেছি, কত সাধু সঙ্গ লাভ করেছি তার শেষ নেই। তোমাদের জন্য যা গল্প, তা হলো আমার জীবনের সব সত্যিকারের ঘটনা। আমি বুঝলাম তারানাথের মনটা আজ ততটা ভালো নেই, সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। তা ঠাকুরমশাই, এবার তো আমরা এসে গেছি, এখন কিন্তু আর মন মরা হয়ে বসে থাকলে চলবে না। চলুন, আমাদেরকে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার গল্পে নিয়ে চলুন তো দেখি, আমাদের যে আর তর সইছে না। এরই মধ্যে চারি ঘরে এসেছে হাতে ধোঁয়া ওঠা গরম গরম কচুরি নিয়ে। তারানাথ বলল, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? এ তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এসব তো শুধু আপনার জন্য নয়, আমরাও তো খাই। গল্পের সাথে সাথে এই খাওয়া দাওয়াটা জমে বেশ। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ তিনি কিশোরীর মশকরাটা ধরতে পেরেছেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারানাথ এবার ওর হাতে তুলে নিল আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেটটা। তারপর সেটা দিয়ে একটা নিয়ে জ্বালিয়ে বড় সড়ো টান দিল। তারপর ওপরের দিকে চেয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, তোমরা আমার বলা অভিজ্ঞতার কাহিনীগুলো যতই গল্প বলো না কেন, সব ঘটনাই কিন্তু একের পর এক সাজানো, আর একটা বলতে বসলে অপরটায় টান পড়ে। আজ আমি যে ঘটনাটি তোমাদের বলতে চলেছি তা খুব বেশি পুরনো নয়, আর তা আমার ভবঘুরে জীবনের কোনো অভিজ্ঞতাও নয়, কারণ তখন আমি প্রথম কলকাতায় এসেছি। তাও কত হবে, এই 12 কি 13 বছর আগের কথা। এখনো মনে পড়ে গো সেসব পুরনো দিনের কথা। প্রথম তখন তোমাদের বৌঠানকে নিয়ে আসি এই বাড়িতে। এখন মনে হয় কই, এই তো 2 দিন হলো এলাম। তারপর চারির মুখের দিকে তাকিয়ে দেখি ওর 10 বছর বয়স হয়ে গেল। সত্যি সময় কত দ্রুত কেটে যায়। তোমার বৌঠানকে নিয়ে তো আর গ্রামে থাকবো না বলেই এইখানে সব ছেড়ে ছুড়ে চলে এলাম। তখন গ্রামের কথা খুব মনে পড়তো, কিন্তু নতুন বউ, বোঝই তো, তখন প্রথম প্রথম বেশ লজ্জাই করতো। তা তোমাদের বৌঠান কিন্তু ছিল গুণে লক্ষ্মীমন্ত, তার হাতে রান্না, আহা! কিন্তু তখন তো আর বেশি পসার জমেনি, সবে সবে এসে সাইনবোর্ডটা বানিয়েছি এখানে। ওই খাওয়া পড়া যেটুকু দরকার সেটুকু ঠিক জুটে যেত। দিনে ওই 2-1টা মানুষ আসতো তখন হাত দেখাতে। এমনিতেও আমি জানতাম মধুসুন্দরী দেবী আমায় বলেই ছিলেন আমার জীবনে কোনোদিন খাওয়া পড়ার অভাব ঘটবে না। তারপর তো পসার ধীরে ধীরে জমে ওঠে, একটু টাকা পয়সা করি, সে যাই হোক। তখন আমার বাড়ির নতুন বউ, বাড়ি থেকে খুব একটা বেরোতাম না, ওই টুকিটাকি বাজার করার জন্য যা তাই জন্য বেরোই। এক রাতের কথা তখন যতদূর মনে পড়ে, বর্ষাকাল ছিল। আমরা 2 জনেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। তখন রাত 2টোর বেশি হবে না, আর 2 জনেই জেগেছিলাম, এটা ওটা গল্প করছি। এমন সময় বাইরে সদর দরজাটা কেউ যেন ঠক ঠক করে কড়া নাড়ছে। আমি ভাবলাম এই রাত বিরেতে বর্ষার সময় কে আবার এসে খুঁজবে। গিন্নি উঠতে গেল বাইরে দরজা খুলবে বলে। আমি তাকে বাধা দিয়ে বললাম, তুমি বসো, আমি খুলছি। তখন কলকাতার বুকে অনেক চোরের উৎপাত ছিল, আর বৃষ্টির মধ্যে এত রাতে অচেনা কেউ ভেবে আমি গেলাম।
সদর দরজার কাছে গিয়ে আঙুল খুলে দিতেই আমি দেখতে পেলাম এক মহিলা বাইরে দাঁড়িয়ে। অন্ধকারে তার মুখ তেমন দেখা যাচ্ছিল না। মহিলাটি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি তারানাথ চক্রবর্তী? কথাগুলো বলার সময় দেখলাম ওনার গলায় কেমন একটা কান্নার টান আছে, আর কথাগুলো বলার সময় যেন কেঁপে কেঁপে উঠছেন। এমনিতেও বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। মহিলা কোনো ছাতা ছাড়াই ভিজে ভিজে এসছিলেন। আমি বললাম, এ বাবা, আপনি তো দেখছি পুরো ভিজে গেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। তবে আপনি এত রাতে? আমার গিন্নি বাইরে এসেই দাঁড়িয়েছিল, ওনাকে ভেজা দেখে গামছা এনে দিল মোছার জন্য। আমি একবার ভালো করে দেখে বুঝলাম বেশ সুন্দরী মহিলাটি। পরনে দামি শাড়ি, গলায় বেশ দামি গহনা, দেখেই বোঝা যায় কোনো সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ। আমি দেখলাম ওনার শাড়ি প্রায় ভিজে গেছে, তাই গিন্নির উদ্দেশ্যে বললাম, ও ওনাকে একটা শাড়ি দাও তো। এইভাবে বেশিক্ষণ ভিজে অবস্থায় থাকলে ওনার তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। মহিলা আমার কথা শুনে প্রায় কেঁদে উঠলেন আর বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার পরিবারটা রক্ষা করুন ঠাকুরমশাই। আপনাকে আমার সাহায্য করতেই হবে, না হলে আমার বংশ রক্ষা হবে না। আপনি বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান দয়া করে। আচ্ছা ঠিক আছে, সব শুনবো। আপনি তার আগে নতুন কাপড়টা পরে নিন, এইভাবে তো শরীর খারাপ করবে। তিনি এবার আমার কথা শুনলেন। গিন্নিকে বললাম ওনাকে ভিতরের ঘরে নিয়ে যেতে। আমি তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালাম আর ভাবছি, কে এই মহিলা? এত রাতে আমার জন্য ছুটে এসেছে, বড় কোনো বিপদ হলো না তো? বেশ কিছুক্ষণ পর আমার গিন্নি আমায় এসে বলল, উনি ঘরে বসেছেন, আপনি যান, আপনাকে কিছু বলবে। আমি একটু গরম গরম কিছু খাওয়ার ব্যবস্থা করি। মনে তো হয় না উনি কিছু খেয়ে এসেছেন। গিন্নি চলে যেতেই আমি বসবার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি একটু বাইরে দিয়ে গলা খাঁকারি দিয়ে ভিতরে ঢুকলাম। আমায় দেখেই উনি আবার কান্না ভেজা গলায় বলে উঠলেন, আমায় বাঁচান ঠাকুরমশাই, আপনার অনেক নাম শুনেছি। একটিবার দয়া করে আমাদের গ্রামে চলুন না, না হলে যে আমার পরিবার বংশের সব কিছু শেষ হয়ে যাবে। উনি আমার পায়ে পড়ে যাবেন। এমন অবস্থায় আমি উনাকে তুলে বললাম, আরে মা, আপনি এ কি করছেন? উঠুন উঠুন, আপনি কোথা থেকে এসছেন আর কি হয়েছে সবটা আমায় খুলে বলুন। আমি আমার সবটা দিয়ে সাহায্য করব। আমার গুরুদেব বলেছিলেন বিপদের মুখে পড়া মানুষে সবসময় সাহায্য করতে। আমি কখনো তার পিছপা হইনি। আপনি বলুন। আমি বুঝলাম মহিলাটি আমার কথা শুনে একটু শান্ত হলেন। আমি বললাম, সবটা খুলে বলুন মা, আমায় কিছু বাদ দেবেন না। সেই মহিলা একটু চোখের জল মুছে নিয়ে বলা শুরু করলেন, ঠাকুরমশাই, আমি কোনো সাধারণ পরিবারের বউ নই। আমি মাধবপুর গ্রামের জমিদার বাড়ির ছোট বউ। আর আমি আপনার নাম অনেক শুনেছি, তাই এই বিপদের দিনে সবার আগে আপনার কাছে ছুটে এলাম। আমি যে ঘটনাটা আপনাকে বলতে চলেছি তাতে হয়তো আপনি আমাকেই দায়ী করবেন, সমস্ত কিছুর জন্য ভাববেন যে আমিই দোষী। হ্যাঁ, আমিই দোষী, কিন্তু আর কিছুই করার নেই জানেন তো। আমার জন্য এই জমিদার বংশ শেষ হয়ে যেতে বসেছে, আর দেরি করলে আমার প্রাণের বাঁচা ছোট ছেলেটাকেও যে আর বাঁচাতে পারবো না। এই নিয়ে পরিবারের কতজনের মৃত্যু যে দেখলাম নিজের চোখে, আর পারছি না, আর পারছি না। এই ভুল যা আমি করেছি তার জন্য হয়তো নরকেও ঠাঁই হবে না আমার, কিন্তু আমি চাই না আর কাউকে হারাতে। আপনি শক্ত হন মা, যা হয়েছে বলুন, না হলে যে আমার কিচ্ছু করার থাকবে না। ঠাকুরমশাই, আমাদের জমিদার পরিবার অনেক পুরনো। ব্রিটিশ আমল থেকে এই জমিদারি চলে আসছে আমাদের। বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। আমার স্বামী হলেন প্রতাপ নারায়ণ রায়,
আর আমার মোট 2 সন্তান। আর আমার শ্বশুর মশাইয়ের 2 ছেলে, আমার স্বামী এবং বড় দাদা মিলে এই জমিদারি সামলাতো। সবকিছু ভালোই চলছিল জানেন। আসল কথা, বড় কর্তার হলো একমাত্র মেয়ে আর আমার 2 ছেলে। ছোট থেকেই আমরা দেখে আসছি জানেন। আমার শ্বশুর মশাই নিজের নাতিদের থেকে নাতনিকে বেশি ভালোবাসতেন যেন। সেই মেয়েটি যেন সবার চোখের মণি হয়ে উঠল। সব কিছুতেই তার যত্ন যেন বাড়িতে আমার ছেলেদের থেকে বেশি। তখন কিচ্ছু বলিনি, আর এতটা আমলও দিইনি জানেন। আমি ভেবেছিলাম সেই মেয়ে আর কতদিন, বয়স তো হলোই, বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। তারপর সেই বাড়ির লোকেরা তাকে নিয়ে যা আদিক্ষেতা করার করুক, যত খুশি করুক। এমনই প্রত্যেক বছর নাতনির জন্মদিন উপলক্ষে প্রায় পুরো গ্রাম নেমন্তন্ন থাকতো। এমন শ্বশুর মশাইয়ের ভালোবাসা তার নাতনির প্রতি। আমার স্বামী ওইদিকে তেমন একটা নজর দিতেন না, কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। কিন্তু সমস্যাটা বাড়ল তখন, যখন ওই মেয়ে মানে অনুরাধার বয়স যখন 16-র কাছাকাছি। আমার শ্বশুর মশাই ঠিক করলেন ওনার চোখের মণি, ওনার নাতনি নাকি ওনার চোখের সামনেই থাকবে। ওকে উনি কোথাও বিয়ে দেবেন না, বরং এমন পাত্রের সঙ্গে বিয়ে দেবেন যে ঘর জামাই হয়ে এই বাড়িতেই থেকে যাবে। আর সেই জামাইয়ের নাকি অর্ধেক জমিদারি হবে। আমার মনে হিংসা তো ওই মেয়েকে নিয়ে ছিলই, কিন্তু সেই দিন যেন আরো 100 গুণ সেই আগুন বেড়ে গেল। যজ্ঞের আগুনে ঘি ঢেলে দিলে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তেমন। ঘরে নিজের ছোট 2 নাতি থাকতে অর্ধেক জমিদারি পাবে ওই মেয়ে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠল। যে করেই হোক এই সব কিছু আটকাতেই হবে আমাকে, আটকাতেই হবে, এটা ভাবলাম। ওই মেয়ের জন্য আমার ছেলেরা এত বড় জমিদারি থেকে বঞ্চিত হবে, এটাই আমি ভাবছিলাম। আমি তখন লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম, তার খেয়াল ছিল না আমার। এমন সময় আমায় আমার এক দাসী এসে জানায় এক তান্ত্রিক বাবার কথা। সেই বাবা নাকি গ্রামের শেষে শ্মশানে থাকে, আর তার নাকি অনেক ক্ষমতা। আমি একদিন রাতে ঠিক করে নিই ওই মেয়েকে যে করেই হোক পথের থেকে সরাতেই হবে, তবেই আমার ছেলেদের পথ পরিষ্কার। আমি তন্ত্রের জোরে ওই মেয়েকে শেষ করে দিতে চেয়েছিলাম। সেই দিন রাতে আমার স্বামী জমিদারির কাজ সামলাতে শহরে এসেছিলেন। আমি আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে, সবার চোখ এড়িয়ে। সেদিন রাস্তায় কোনো জনমানুষ নেই, তার উপর গ্রামের মেঠো পথ। মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে চাঁদ নেই, কারণ সেটা ছিল অমাবস্যার রাত। পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। আমি যেন নিজের সাহসকে সেদিন বিশ্বাস করতে পারছিলাম না। আমি এগিয়ে চললাম শ্মশানের দিকে। শ্মশানে প্রবেশ করার সময় আমার গা শিউরে উঠেছিল। আমি পৌঁছলাম বুড়ো বটগাছের তলে, সেই অন্ধকারে ধুনি জেলে ধ্যান করা সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের সামনে একটা অদ্ভুত দর্শন দেবী প্রতিমা। একে আমি চিনি না। সে ধ্যানরতা, অদ্ভুত তার বেশভূষা, পুরো শরীরে ছাই মাখা, মাথায় অজস্র জটার সমারোহ। আমি এগিয়ে গিয়ে সেই তান্ত্রিককে ডাকতেই সে হেসে উঠল। সে বলল, কি চাস তুই, বলে ফেল। এত রাতে এক মেয়ে মানুষ হয়ে যদি তুই শ্মশানে আসিস, তবে তোর সাহস আছে। আমার ক্ষমতার ব্যবহার করতে চাস তো তুই? ঠিক আছে, বলে ফেল কি চাস, কিন্তু মনে রাখিস, তুই যা চাস আমি তা তোকে দেব, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর
তোকে এখানে আবার আসতে হবে, তখন যা চাইবো তাই দিতে হবে আমায়, তবেই। আমার তখন লোভে মাথা ঠিক ছিল না। আমার আঁচলের তলা থেকে একটা টাকা ভর্তি পুটুলি হাতের থেকে সেই তান্ত্রিকের সামনে রেখে বলি, একজনের মৃত্যু চাই, ওকে মরতেই হবে, তাহলেই আমার পথের কাঁটা সরে যাবে, তার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি। তান্ত্রিক তার মুখে হাসি এনে বলল, প্রাণ নেওয়া তো ঈশ্বরের কাজ, তবে যখন বলছিস একটা কাজ কর, এটা দিচ্ছি, এটা নিয়ে যা। বলে একটা কাগজে মুড়ে মন্ত্র বলে কিছু একটা হাতে দিলেন আমার, আর বললেন, এটা দুধের মধ্যে মিশিয়ে দিবি, তারপর যার মৃত্যু চাস তার একটা মাথার চুল এই পাত্রে ফেলে দিবি, শয়তান জেগে যাবে, আর যাকে মারতে চাস তার ঘরে এই দুধ ভর্তি গ্লাসটা রেখে আসবি, সেই রাতেই শয়তান শেষ করে ফেলবে তাকে। তবে মনে রাখিস, কাজ শেষ হলে কিন্তু তোকে আবার এখানে আসতে হবে। আমি সেই দিনের মতো বিদায় নিয়ে চলে আসি, আর বাড়ি এসে পরের দিন দাসীকে দিয়ে ওর চুল জোগাড় করাই। আমি নিজে যাইনি, কেননা তাতে সন্দেহ হতে পারে। রাতে আমি সেই দুধে সবটা গুঁড়ো দিয়ে দিই, আর তাতে ওর চুল ফেলে রেখে দিই, আর সেটা দিয়ে আসি ওর ঘরে। সেই দিন ঘরে ফিরে এসে আমি এতটা খুশি হয়েছিলাম কি বলবো। আমার মনে হলো যেন আমার পথের কাঁটা এবার সরে যাবে। কাল সকালে উঠে দেখব হয়তো সব শেষ। সকালে যখন ঘুম ভাঙল, সত্যি সত্যি বাড়িতে শোরগোল পড়ে গেল, কান্নার শব্দ বাড়িতে শোনা যাচ্ছে। আমি উঠে গেলাম। কি হয়েছে সবটাই আমি জানতাম, কিন্তু উঠেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ কি, সে তো ঠিকই আছে, দিব্যি পাশে বসে কাঁদছে সে। মৃত্যু ঘটেছে তো আমার শাশুড়ি মায়ের, তার মানে ভুল। হ্যাঁ, ভুল হয়েছিল দাসীর। সে ভুল করে আমার শাশুড়ি মায়ের চুল এনে হাজির করেছিল। আর কি করা যাবে যখন ভুল হয়েছে? আমি কথা দিয়ে এসেছি যখন, আবার আমাকে যেতেই হবে সেই তান্ত্রিকের কাছে। আবার একবার রাতের বেলায় আমি বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছলাম, সেই তান্ত্রিক গাছের তলায় বসে গাঁজা সেবন করছিলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল, কিরে, কাজ হয়েছে তো? তুই মারতে চেয়েছিলি, হয়ে গেছে তো? এই অঘোরনাথ তান্ত্রিকের কোনোদিনও ভুল হয় না। এই বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকলো। আমি খালি হ্যাঁ বলে ওনার সামনে টাকার আরেকটা থলি রাখলাম। উনি হেসে বললেন, আগের দিনের কথা মনে আছে তো? আমি বলেছিলাম, কিন্তু আমি যা চাইবো তাই পাবো। টাকা দিয়ে আমি কি করব? আমি অঘোরনাথ তান্ত্রিক, ওইসবে আমার লোভ নেই। ওই যে তোর আগের দিনের টাকার পুটলি ওখানে পড়ে আছে, আমি তো অন্য কিছু চাই। আমি বললাম, আর কি চাই আপনার? আমার কাছে যা ছিল দিয়ে দিলাম তো। তান্ত্রিক একটু হেসে জানালো, সব দিয়ে দিয়েছিস? বাহ বাহ, কিন্তু আমার যে ওইসব কিছু চাই না, আমার চাই তোকে। হ্যাঁ হ্যাঁ, তোকে। অনেক তো সাধনা করলাম, সিদ্ধি লাভ করলাম, অনেক ক্ষমতা লাভ করলাম, কিন্তু আমি জয় করতে পারিনি মাত্র নিজের ষড়রিপুর প্রথম রিপুকে। আজ আমি দেহ সাধনায় লিপ্ত হব, আমাকে তার সুযোগ দে। কথা দিয়েছিস যখন, মনে রাখিস। কথা না রাখলে তীব্র অমঙ্গল হবে, মনে রাখিস কিন্তু। আমি তৎক্ষণাৎ জানাই, না না, এ কখনোই হয় না, এই প্রতিশ্রুতি আমি রাখতে পারবো না। বলেই সেইখান থেকে বেরোতে যাব, সেই তান্ত্রিক আমায় পেছন থেকে ধাওয়া করে। তার মুখে তখন লোভের আর কামের ভাষা স্পষ্ট।
আমি সেই দিন বুঝতে পারলাম যে কি ভুলটাই না আমি করেছি এখানে এসে। আজ যদি আমায়ও ধরতে পারে, আমাকে অসম্মান করতে, আমার উপর পাশবিক অত্যাচার করতে, এক পাও সে পেছবে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে সেইখান থেকে আমি পালাতে থাকি। গ্রামে পৌঁছানোর আগে পেছন থেকে আমি শুনতে পাই সেই তান্ত্রিকের গলা। তুই যা চেয়েছিলি আমি তা দিয়েছিলাম, আর আমি যা চাইলাম দিলি না। মনে রাখিস, এই অঘরনাথ তান্ত্রিকের নাম। তোর আর তোর বংশের শেষ দেখে আমি তবেই ছাড়ব। মনে রাখিস, আজ তুই আমায় তোর শরীর দিলি না, কিন্তু কদিন পর তোর ওই শরীর নিয়ে আমার কাছে আসবি ভিক্ষা চাইতে। ভিক্ষা, তাও আমি তোকে তা দেব না। তো সেই তান্ত্রিক সেদিন চলে যায়, কিন্তু আমি বাড়ি ফিরে একটা অজানা আতঙ্কে থাকি। এই 2 দিন আগে আমার শাশুড়ি মায়ের মৃত্যু হয়েছিল। এমন সময় পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙল, ফের বাড়িতে শোরগোল পড়ে গেল। আমি কি হয়েছে জানতে বাইরে বেরিয়ে দেখি আমার শ্বশুরমশাই সিঁড়ি দিয়ে ছাদে উঠে রোজ সকালে শরীরচর্চা করতেন। আজ যেন কিভাবে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে। আমার বুকের ভেতরটা চ্যাত করে উঠল। সেই তান্ত্রিকের কথা তবে সত্যি হলো না তো? সে সত্যি প্রতিশোধ নিচ্ছে না তো? এইরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর তার ঠিক 10 দিনের মাথায় আবার একটা দুঃসংবাদ আসে। শহরে আমার বড় ছেলে থাকতো, একা পড়াশোনা করত। তার দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। আমার ছেলের নিথর দেহটা যখন আমার সামনে পড়েছিল, আমি তখন বুঝতে পারলাম কি ভুলটাই না আমি করেছি। আমার একটা ভুলের জন্য 3-3টে প্রাণ চলে গেল। এই সবের দোষ শুধুমাত্র আমার। আমি মোহ আর লোভের বশে অন্ধ হয়ে এই সব করছিলাম। আমার সামনে বসা মহিলাটি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে থাকলো, সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে। আমার নিজের ছেলেটাও যে আর থাকলো না। আর একটাই ছেলে রয়েছে আমার। ছোট ছেলেটাকে আপনি বাঁচান ঠাকুর মশাই। আমি আর কিচ্ছু চাই না। আমার বাড়ির আর কেউ মারা যাক আমি চাই না। আমি অনেক ভুল করেছি, আর আমি ভুল করতে চাই না। বংশের প্রাণ রক্ষা করতে গিয়ে এবার সত্যি আমার নিজের নারীত্ব তুলে ধরতে হবে সেই তান্ত্রিকের কাছে। আপনি আমার শেষ ভরসা ঠাকুর মশাই, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। মহিলার এতগুলো কথা শুনে আমি তো থমে গেছি। একটা এত সুন্দর মহিলার মনে এতটা লোভ আর পাপ থাকতে পারে যে শেষ করেছে সে এতগুলো প্রাণ। সত্যি আমার ওকে সাহায্য করা উচিত কিনা সেটাই ভাবছিলাম। মহিলাটি আবার আমার পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন, আমি 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 এখন ভিক্ষা চাইছি। আমার ছোট ছেলে আর পরিবারকে রক্ষা করুন। আমি আর পারছি না। এইভাবে ওই তান্ত্রিক শেষ করে দেবে আমাদের বংশ। আমি আমার নিজের সম্মানের বিনিময়ে এই সব দেখব। রক্ষা করুন ঠাকুর মশাই। আমি বুঝলাম মহিলাটি ভুল করেছেন ঠিকই, কিন্তু ওর ভুলের সাজা সে পেয়েছে। সে প্রিয়জন না ছেলেকে হারিয়েছে, কিন্তু এখন সে আমার কাছে ক্ষমা চাইছে। আর এখন যে কটা প্রাণ এই বংশে আছে তাদের সবাইয়ের প্রাণ না নিয়ে সেই তান্ত্রিক ছাড়বে না। এতগুলো মানুষের জীবন রক্ষা আর যতই দোষী হোক, একজন নারীর সম্মান রক্ষা করার জন্য যদি আমায় সাহায্য করতে হয় তা আমি করব। আর কোনো মৃত্যু হবে না ওদের বংশে। মনে মনে আমি ঠিক করলাম, ভুল করলেও কিন্তু তিনি এখন বিপদে পড়ে আমার কাছে এসেছেন। মহিলা আবার আমার সামনে কেঁদে বললেন, আমি আমার পরিবারকে গয়ায় পিণ্ডদানের জন্য পাঠিয়েছি ঠাকুর। আপনি চলুন আমার গ্রামে, রক্ষা করুন এবার আমাদের ঠাকুর।
আপনি আমার শেষ ভরসা। না হলে যে সেই তান্ত্রিকের কাছে আমার নারীত্ব তুলে ধরতে হবে। রক্ষা করুন আমার বংশকে। আপনি শান্ত হন। আপনি অন্যায় করেছেন, কিন্তু এক তান্ত্রিক হয়ে যে এমন কোনো মানুষ করতে পারে তা আমার ভাবনারও অতীত। বেশ, এতগুলো প্রাণের কথা যখন আসছে, আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব আর আপনাদের রক্ষা করার চেষ্টা করব। তবে আপনি বলছেন আপনাদের পরিবারে কেউ গয়া গেছে, তা বেশ ভালোই হয়েছে। আমি যে যাব এই কথা কেউ যেন জানতে না পারে। আপনি কাল সকাল হতেই যেমন আজ রাতে এসেছিলেন তেমনই ফিরে যাবেন কাল সকালে ট্রেনে। আমি সময় বুঝে পরে যাব, একটু কাজ আছে। তবে আমি আসবো, নিশ্চিন্তে থাকুন। আর আপনার বাড়িতে এখন কে কে আছেন? এখন আমি, আমার ছোট ছেলে, বড় গিন্নি আর তার মেয়ে আছি। আর আছে দাসীরা আর কাজের লোকেরা। বাড়ির কর্তারা সবাই গেছে গয়া। ঠিক আছে, আপনি আজ রাতে আমার বাড়িতেই থাকুন, নয় এই রাতে কোথাও বেরোবেন না। কাল সকালে বেরিয়ে যাবেন। আপনার বাড়ির ওপর যে কোনো সময় অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে, তাই আমায় যত তাড়াতাড়ি সম্ভব কিছু না কিছু করতেই হবে। সেই দিন রাতে আমার স্ত্রী ওনাকে খাবার দিতে তিনি সামান্য কিছু মুখে তুললেন। ঘরে আমার স্ত্রী আর উনি শুলেন, আর আমি শুলাম বাইরের ঘরে। পরের দিন সকালে ওনাদের কাছে ওনাদের গ্রামের ঠিকানা আর কিভাবে যাব সবকিছু জেনে নিয়ে ওনাকে ছেড়ে দিলাম। আর এও বলে দিলাম আমি যে যাচ্ছি তা যেন উনি কাউকে না বলেন। আমার মনে তখন চলেছে এই সমস্ত নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের আমার ভালো মতোই চেনা আছে। ওরা কারো ভালো করতে পারুক বা না পারুক, ক্ষতি করতে ভালোই পারে, আর তার ক্ষমতা নিশ্চয়ই ভালো কিছু আছে। তা সেই মহিলার সমস্ত ঘটনা শুনে আমি বুঝে গেছি। তাই মনটা বারবার বলছিল অচেনা শত্রুর থেকে সেই তান্ত্রিকের সাথে দেখা করি। সেই তান্ত্রিক তো আমায় আর চিনতে পারবে না, আর তার সাথে যদি ভাব জমাতে পারি তবে তাকে সেই বংশের ক্ষতি করতে পারা থেকে বিরত করতে সুবিধা হবে। আমি নিজের বিয়ের আগের জীবনে এই রকম কত নিম্নমানের তান্ত্রিক দেখেছি, কত জনের সঙ্গে রাত কাটিয়েছি, কত সাধনার গল্প তারা করে। তাই তার সাথে ভাব জমাতে আমার বেশি সময় লাগবে না আমি জানি। কিন্তু চিন্তা আরেক জায়গায়। সেই তান্ত্রিক যদি আমায় ওই সব ঘটনা খুলে না বলে তাহলে মুশকিল। সে যাই হোক, অত চিন্তা করে কাজ নেই। মা মহামায়া আমার সাথে আছেন। সেই দিন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ওই গ্রামের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। আসার সময় গিন্নি চিন্তা করবে ভেবে আমি বলে এসেছিলাম, আমায় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি খুব তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফিরে আসব। আসলে সে তো আর জানতো না যে আমি সেখানে নিজের তন্ত্রবিদ্যা দিয়ে আরেক তান্ত্রিককে অন্যের ক্ষতি করা থেকে আটকাতে যাচ্ছি। আমি সেই মহিলাকে বলে দিয়েছিলাম ওকে না জানাতে, শুধু শুধু চিন্তা করবে। সে জানে আমি ওই জমিদার বাড়িতে কুষ্ঠি বিচার বা বাড়ির শান্তির জন্য এক যজ্ঞ করতে যাচ্ছি, এমন জাতীয় একটা কিছু করতে যাচ্ছি। সে খালি মাথা নাড়িয়ে বলেছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুন দেখি। তখন তাকে কাছে টেনে নিয়ে বলেছিলাম, আচ্ছা তাই হবে, আমি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসব। কিশোরী দেখলাম মুখ টিপে একটু হাসল। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসেও নিলাম, তারানাথকে অবশ্যই বুঝতে না দিয়ে। গল্প চলার সময় বাঁধা পড়লে তা আবার আমাদের দুজনের কারোরই ভালো লাগে না। তারানাথ আবার বলা শুরু করলেন, সে যাই হোক, আমি ট্রেনে উঠলাম, কিন্তু কলকাতা শহরে সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম চোখের সামনে খোলা মাঠ ভেসে উঠল। আমাদের ট্রেন গাড়ির জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমি বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভিতরে নিলাম। আসলে শহরের মানুষ এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কি? শহরের থেকে সব ঢের গুণ বেশি ভালো। কিন্তু আমার মন তখন পড়ে আছে বরাবরের মতো বাইরের দিকেই।
চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য আমায় মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারপাশে সবুজের সমারোহ, মাঠের চারপাশে শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু সুদূর প্রসারী বন জঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপুজো আসতে আর 1 মাস বাকি, তাই এপাশে ওপাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম। আমার চোখ ওই জানলাটার বাইরে যেন আরেকটা অদ্ভুত জগৎকে দেখতে পাচ্ছে। সত্যি সবকিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় ক্রমাগত হারিয়ে যাচ্ছি। কিন্তু আমি জানি না যে জমিদার বাড়ির মধ্যে আমার জন্য কি বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করে আছে। মনটাও যেন কেমন খচখচ করে উঠছে। মনকে শান্ত রাখা দরকার, তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে চলাই ভালো। আমি অনেক দিন বাইরে এদিক ওদিক বেরোই না। যে মানুষটা বিয়ের আগেও রাত কাটিয়েছি পথে পথে ঘুরে ঘুরে আর শ্মশানে সাধনা করে, সে এখন সংসার জীবনে বন্দী। তাই নিজে থেকেই মুখে একটা হাসি আসছিল। সে যাই হোক, যখন পৌঁছলাম তখন বিকেল হয়ে আসছে, সন্ধ্যা নামার মুহূর্ত। আমি প্রথমে স্টেশনের বাইরে থাকা একটা চায়ের দোকানে চা খেয়ে লোকটাকে জেনে নিলাম এখানে শ্মশান কত দূর। লোকটা আমায় পাগল ভাবলো কিনা জানি না, আর ভাবার কারণও নয়। আমি এখন নিজের আগের লাল বসন পরিহিত তান্ত্রিকের সাথে ভাব জমাতে যাব, আর তৈরি হয়ে যাব না তা হয় নাকি? হেঁটে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। রাত তখন কতটা হবে তা জানি না। পৌঁছে গেলাম শ্মশানের ভূমিতে। একটানা কথাগুলো বলে তারানাথ একটু থামলেন। তারপর হাতে একটা পাসেংশোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন। সত্যি লোকটার অগাধ ক্ষমতা গল্প বলার, আর অভিজ্ঞতার তো শেষ নেই। এই গল্পগুলো শোনার জন্যই তো আমি আর কিশোরী প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো ছুটে আসি এই তারানাথের কাছে। ঠাকুরমশাই আবার বলা শুরু করলেন, তা কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ওই গ্রামের পুরনো শ্মশানের দিকে ধীরে ধীরে এগোলাম আমি। তখনও আমি নিজেই জানি না কি ভবিতব্য আমার জন্য অপেক্ষা করছে। সেই মহাশ্মশান খুঁজতে খুব একটা বেশি অসুবিধা হলো না। যখন সেই স্থানে পৌঁছলাম তখন বেশ বেলা হয়েছে। চারদিকে শুধু ধুধু করছে খোলা মাঠ, এদিকে ওদিকে বড় গাছের সমারোহ, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় জঙ্গল আর পোড়া কাঠ এবং ছেঁড়া জামা কাপড়। আরও হয়তো খুঁজলে হাড়গোড়ও পাওয়া যাবে। শ্মশানের মাটি ধূসর রঙের, বেশিটাই ছাইয়ে ঢাকা। এদিক ওদিক ঘুরে চারিপাশটা ঘুরে দেখলাম, কিন্তু বেশি খুঁজতে হলো না। শ্মশানের এক ইছান করে একটা ছোট্ট কুঁড়ে ঘর জাতীয় জায়গা দেখতে পেলাম। দেখেই বোঝা যাচ্ছে মাটি ছাড়াও ওইগুলো মরার কাপড় দিয়ে কুঁড়ে বানানো হয়েছে। আর তার উঠোনের সামনে মাটিতে বসে তপস্যারত এক তান্ত্রিক। তার সামনে কাঠের ধুনি জ্বলছে দাউ দাউ করে। দূর থেকে সেই আলোতেই দেখতে পেলাম তার মাথার জটা চুল এত ভাগে বিন্যস্ত আর এলোমেলো ঘন কেশমালা, তার উপর গলায় পরিহিত নরকরটির মালা। সারা শরীরে কোনো বস্ত্র নেই, শুধু লজ্জা নিবারণের জন্য খালি আছে একটি ছোট কৌপিন। শরীর ময় ছাই মেখে সে বসে আছে, কপালে মহাচন্দন আর কিছু দ্বারা ত্রিশূল আঁকা। সামনে নরমুণ্ড, এখান থেকে 100 বছর আগে লোহার ত্রিশূল পোঁতা ওনার সামনে। দূর থেকে দেখেই কেমন জানি না গা ছমছম করে। কাছে আসলে তো ভয় করবেই, কিন্তু আমার মনের মধ্যে তখন ভয়ের বদলে যেটা ছিল তা হলো কার্যসিদ্ধি করার চিন্তা। কিছু কিছু মানুষকে দেখলেই অনেকটা চিন্তার উদ্ভব হয়। ওনাকে দেখেও আমার তাই মনে হলো। আমি একবার তান্ত্রিকের কাছে গিয়ে মাটির ওপরে বসলাম, কিন্তু কোনো রকম বিরক্ত করিনি, কারণ ধ্যান ভঙ্গ হলে এরা রুদ্ররূপ ধারণ করে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। যেমনটা আশা করেছিলাম এ হলো তার উল্টো। চোখ খুলে প্রথমেই সে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে ফ্যাঁস ফ্যাঁসে কিন্তু গম্ভীর গলায় বলল, কে তুই? কি চাস এখানে? আমার নাম তারানাথ তান্ত্রিক। আমিও একজন তান্ত্রিক।
আজ পথ চলতে চলতে এই গ্রামে এসে পড়েছিলাম। লোকমুখে শুনলাম এই গাঁয়ে এক শ্মশান আছে, তাই চলে এলাম রাত কাটাতে। আমার গৃহস্থ বাড়িতে আশ্রয় নিতে না ভালো লাগে না। এই সমস্ত শ্মশানেই তো সাধনা করার আসল স্বাদ পাওয়া যায়। সেই তান্ত্রিকের মুখে দেখলাম একটা হাসি। আমার কথাটা সে বিশ্বাস করেছে বুঝলাম। সে বলল, তুইও তান্ত্রিক? তাহলে তো ভালোই হলো। বস বস, আজ রাতে একটু সঙ্গ পাওয়া গেল। আমার নাম হলো অঘোরনাথ তান্ত্রিক, আর আমি বেতাল সিদ্ধ। নিম্নমানের তন্ত্রচর্চা করে এই বেতাল নামিয়ে তাকে বশ করার ক্ষমতা পেয়েছি আমি সব সাধনা করেছি, একটা রিপু ছাড়া সব রিপু জয় করেছি। আমার ক্ষমতা এখন অসীম। তা তামাক চলে তো? কলকে সাজাবো নাকি? তা নয় কেন, দিলে তো ভালোই হয়। খাওয়ার দরকার নেই, তামাকেই চলে যাবে। অঘোরনাথ তান্ত্রিক চলে গেল তার কুঁড়ে ঘরে তামাক সেজে আনতে। আমি তখন সেইখানে একা বসে বুঝলাম এই তান্ত্রিক বেতাল সিদ্ধ, আর ক্ষমতা কিছু সত্যি আছে তার, কিন্তু হয়তো একা থাকার জন্য কেউ সঙ্গী পায় না। আমায় তান্ত্রিক পেয়ে কথা বলছে, আমার তো তাতেই ভালো। আর গাঁজার নেশায় তার থেকে যত কথা বার করে নেওয়া যায় ততই ভালো। অঘোরনাথ কলকে সেজে আনতেই তাতে আগুন ধরিয়ে দিয়ে আমরা এই কথা ওই কথা হচ্ছিল। তন্ত্র সাধনা, গুরু, সব সাধনার মতো আরো অনেক গুরু কথা হলো আমাদের মধ্যে। রাত তখন ধীরে ধীরে বেড়ে চলেছিল, আর গাঁজার নেশাও বেড়ে উঠেছিল। আমি নিজে কম খাই বলে সংযত থাকি, আর অল্প খাই। আসল কাজটা হলো তার মুখ থেকে কথা বার করে নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা আমি করতে লাগলাম। এবার আমি কথায় কথায় তাকে একটা টোপ দিলাম। এত বড় তান্ত্রিক, নারীর টান টান আছে নাকি? বলে হালকা একটু হেসেছিলাম। তার মুখের হাসি ফুটতে দেখে বুঝলাম মাছে টোপ গিলেছে। সে তান্ত্রিক বলা শুরু করলো, তা আবার হয় নাকি? তন্ত্র সাধনা করছি এত বছর, সফল হয়েছি এখন আমি বেতাল সিদ্ধ। কিন্তু আমার কিছু কামনা বাসনা বলে কিছু নেই নাকি? তান্ত্রিক বলে সব জলে ভাসিয়ে এসেছি নাকি? আমিও তো পুরুষ, ওই সালিমা কি জমিদারের বউয়ের ছেলে। আগের দিন ভাবলাম ও বলেছিল আমি যা চাইবো তাই দেবে। আমি তো ওর কথা মতো একজনের প্রাণ নিতে হবে বলেছিলাম, তাও নিলাম। সে মাগি আমার কথা শুনলো না। কি চেয়েছিলাম? শুধু ওর শরীর চেয়েছিলাম, তাও মাত্র এক রাতের জন্য। দিলে না? শেষ হয়ে যাবে ওই বংশ, কেউ প্রদীপ দেওয়ার মতো থাকবে না ওই বংশের। সব খুইয়ে ও আবার আমার কাছে আসবে ভিখিরির মতো, ওর পরিবারের সবার প্রাণ ভিক্ষা চাইতে। তখন দেখি কি করে বাঁচায় ও নারীত্ব। আমি এবার বুঝলাম অঘোরনাথের নেশা চড়েছে তুঙ্গে, আর তার মুখ দিয়ে তাই এই সব কথা বেরিয়ে আসছে। আর এটাই চেয়েছিলাম আমি। সে আবার কথা বলা শুরু করলো, ওই মেয়ে মানুষটার শরীর যেন শরীর নয়, নরম তুলোর মতো হাত। যখন ওর হাতে আমি পুরিয়াটা দেব, তখন স্পর্শ হতেই আমার গা শিউরে উঠেছিল। শুধু পেতে চাইলাম ওর শরীরটা এক রাতের জন্য, শুনলো না। তার ফল ওকে পেতে হবে। কাল হলো অমাবস্যার রাত, আর কাল আবার আমি যজ্ঞ করব। আগের বার ওর বড় ছেলে মরেছে, এবার ছোটটার পালা। বেতাল কাল জাগবে, জাগবে কাল বেতাল। বলে আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছিল অঘোরনাথ তান্ত্রিক। আর আমি ততক্ষণে বুঝে গেছি আর বেশি সময় নেই। কালই ওকে আটকাতে হবে, আর বেতালের হাত থেকে রক্ষা করতে হবে সেই পরিবারকে। সেই রাতে আর তেমন কিছু কথা হলো না অঘোরনাথের সাথে। নেশার ঘোরে সে তখন শ্মশানের মাটিতেই অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে। আমিও সেইখানে রাত্রি যাপন করলাম। মনে তখন চলেছে অনেক প্রশ্নের ঝড়। আর ভোরের আলো ফোটার আগেই আমি তাকে না জানিয়ে বেরিয়ে আসি ওই শ্মশান ভূমি ছেড়ে।
আর এবার গিয়ে উঠি সেই জমিদার বাড়িতে। সেই মহিলা আমায় দেখে যেন প্রাণ পেলেন। আমায় থাকতে দেয়া হলো জমিদার বাড়ির একটা বড় ঘরে। আমি ওনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আমার মতো পুরো চেষ্টা করব যাতে তোমার এই পুরো পরিবারের সদস্য রক্ষা পায়। আমার যত শক্তি আছে তা দিয়ে রক্ষা করব। দাঁড়াও, আর একটু চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে যে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটা এমনই থাকে। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে দিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় আর বোঝেও। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাঁকড়িয়ে। ভেতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন। হ্যাঁ, সেদিন জমিদার বাড়িতে সাদা চালের গরম গরম ধোঁয়া ওঠা সরু ভাত, নিজেদের পুকুরের কাতলা মাছের কালিয়া, শেষ পাতে দই আর মিষ্টি। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওই বিশাল কাতরার মুড়ো তারা খেতে দেয় আমায়। আসলে সেই কালের মানুষেরা ব্রাহ্মণ মানুষ বা অতিথিদের দেখলে সেবা করতে ভালোবাসত। তোমরা আজকাল শহরে কাটানো মানুষেরা বুঝতে পারবে না। আর বাড়িতে এত সুখের ছায়া আর পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা এত কিছু রান্না করেছিল। খাওয়া দাওয়া বেশ হলো বটে, আর খাওয়া দাওয়া সেরে বাড়ির এদিক ওদিক একটু ঘুরে দেখে নিলাম। তারপর নরম বিছানা পেয়ে শুয়ে পড়লাম, আর সাথে সাথেই ঘুম জড়িয়ে এলো আমার। এই ঘরে আমি একা, তাই ডাকার কেউ ছিল না। তাই ঘুমটা যখন বেশ গভীর হবে, তখন আমার স্বপ্নে যেন এক ডাক শুনতে পেলাম। হ্যাঁ, সে আর কেউ না, আমার খুবই চেনা পরিচিত সেই গলা। এ আমার আরাধ্য দেবী মধুসুন্দরী দেবী। মধুসুন্দরী দেবীর গলা চিনতে আমার কোনো অসুবিধা হলো না। তিনি অত্যন্ত মনোরম কণ্ঠে আমায় বলছেন, তারানাথ, তারানাথ, আমি সবটা জানি কি ঘটেছে বা ঘটতে চলেছে, তাই তোকে সাবধান করে দিতে এলাম। সামনে তোর খুব বিপদ তারানাথ, আর আমি তোর বিপদের কথা জেনে আসবো না তা হয় না। সেই তান্ত্রিকের ব্যাপারে যা জানিস তা কম, তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। কারণ সেই তান্ত্রিক হলো বেতাল সিদ্ধ, তুই তা আগেই জানিস। আর বেতাল কোনো সাধারণ অপশক্তি নয়। একটা বেতালকে যদি কাউকে মারার জন্য আহ্বান করা হয়, সে তার মৃত্যু না ঘটিয়ে সে ফেরে না। আর সেই বেতাল নামানোর প্রক্রিয়া অনেক কঠিন, তা সাধারণ তান্ত্রিক পারে না। কিছু নিম্নমানের তান্ত্রিক শুধু পারে সেই বেতাল আহ্বান। আজ অব্দি বেতালের হাত থেকে কেউ নিস্তার পায়নি। আর সেই অঘোরনাথ তান্ত্রিক যদি জানতে পারে তুই ওদের রক্ষা করছিস, তবে তোকেও শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাই যতটা পারবি সাবধানে থাকিস তারানাথ। আর তোর উদ্ধারের এই পথ তোকেই বার করে নিতে হবে। আমি শুধু সাবধান করে দিয়ে গেলাম। দেবী, আপনি আমায় বিপদের কথা বললেন, কিন্তু তার থেকে কি করে উদ্ধার পাবো তা বলে যান দয়া করে। দেবী একটু হেসে বলল, সময় আসুক, সব তোকে নিজে থেকেই খুঁজে নেবে। তোর বিপদ থেকে উদ্ধারের পথও সময় দেখাবে। কিন্তু আমি একটা কথা বলে দিলাম, তোর গুরুমা মাতু পাখির কাছে যে অপশক্তি প্রতিহতকরণ যজ্ঞ শিখেছিলি, তা মনে কর, সেটাই তোকে বাঁচাবে। মনে রাখিস আমার কথা। আমি জানি তারানাথ,
পারলে তুই পারবি ওই অসৎ তান্ত্রিক থেকে ওই মানুষগুলোকে রক্ষা করতে। মা মহামায়ের আশীর্বাদ তোর সাথেই থাকবে। তুই এগিয়ে যা তারানাথ। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করেই যেন স্বপ্নের মধ্যে যেমন দেবী দর্শন দিলেন সেইভাবেই চলে গেলেন। উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়পড় করে ঘুম থেকে উঠে বসি। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি এই মাটির ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম। আর নিজের বিছানার মাথায় একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন তার জানান দিতে। এই সব তারই প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম সত্যটা জানানোর জন্য। সেই দিন আর দুপুরে ঘুম হয়নি। উঠে পড়লাম বাইরে দাওয়ায়। সারা দিন ধরে কিছু ভাবছি, কিভাবে এই উদ্ধার করবো এই অপদেবতার অভিশাপ থেকে। তার কারণ আজই অমাবস্যার রাত, যা করার এর মধ্যেই করতে হবে। আমি প্রথমেই সেই দিনই পুরো বাড়িটার বাইরে গঙ্গা জল ছড়িয়ে দিই, আর এক বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেলি বাড়িটাকে, যাতে সে আর কারো ক্ষতি সাধন না করতে পারে। আর আজ অমাবস্যা, আমি অপশক্তি আহ্বান প্রতিহত করণযজ্ঞর আয়োজন করব, যা আমি মাতুপাগির কাছে শিখেছিলাম বীরভূমের শ্মশানে। আর সেই যজ্ঞ দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, তার ফেরত পাঠানো বা বন্দি করার মন্ত্র আমি জানতাম। আমি জমিদার বৌমাকে বলি, শোনো মা, তোমায় আমি যে যে জিনিস আনতে বলবো আজ পারলে রাতের আগে জোগাড় করে দাও লোক দিয়ে। আর আজই আমি যজ্ঞে বসবো, কারণ আজই সেই তান্ত্রিক তোমাদের ক্ষতি করতে পারে। মহিলা হাত জোর করে বললেন, আপনার যা যা দরকার আপনি সব বলে দিন, আমি আমাদের চাকরকে দিয়ে আনিয়ে রাখবো। আপনি বলুন, কিন্তু যে করেই হোক আমার পরিবারকে রক্ষা করুন ঠাকুরমশাই। আচ্ছা, কিছু জিনিস আমি এখনই বলে দিচ্ছি, তা জোগাড় করো। বাকি যা তোমরা পাবে না তা আমি সাথে সাথেই এনেছি, আর যত তাড়াতাড়ি পারবে তা করো। আমি বলে দিলাম যে জিনিসগুলো। তার মধ্যে ছিল সাদা তিল, কালো সর্ষে, একটা দাঁড় কাকের পালক, কিছুটা কোনো প্রাণীর রক্ত, যজ্ঞ করার জন্য ঘি, আর শ্যাওড়া গাছের শুকনো কাঠ, এই সমস্ত কিছু। আর আমি যজ্ঞের জন্য একটা সঠিক জায়গা নির্ধারণ করি। বাড়ির পিছনে জমিতে একটা বড় শিমুল গাছ ছিল, তার নিচেই সমস্ত যজ্ঞের প্রস্তুতি নিই আমি। আর যা যা জিনিস আনতে বলা হয়েছিল সবটাই জোগাড় করে আনা হয় তাড়াতাড়ি আমার জন্য। আমি জানি সেই তান্ত্রিক ঠিক মাঝরাতে অমাবস্যা তিথি পড়লেই তবে আহ্বান জানাবে সেই বেতালকে। তাই তার আগে থেকেই প্রস্তুত ছিলাম আমি। আর আমার মন্ত্র ভেদ করে কোনো অপশক্তি সাহস নেই এই বাড়িতে ঢোকে, কারণ বাড়িটা আগেই আমি বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে দিয়েছি। তাও বাড়ির সবাইকে আমি বলে দিলাম, যাই হয়ে যাক আজ রাতে কেউ দরজার বাইরে পা রাখবেন না। সেই দিন রাত নামলো ধীরে ধীরে, নিঝুম অন্ধকার রাত। আমি সেই গাছতলায় অপেক্ষা করছি সঠিক সময়ে। অপেক্ষা করতে করতে সঠিক সময় উপস্থিত হলো। আমি সাদা তিল দিয়ে একটা 5 কোণা বিশিষ্ট তারা অঙ্কন করে তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর পাত্রতে সাজিয়ে রাখলাম সমস্ত জিনিস। সাজিয়ে রাখলাম কাঠ আর 1 বাটি রক্ত। রাত গভীর হলে নিজের আরাধ্য দেবীকে প্রণাম সেরে এবার আমি যজ্ঞে বসলাম। আমি চোখ বন্ধ করে আমার মন্ত্র পড়া শুরু করলাম, আর একের পর কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। কাঠ জ্বলার শব্দ আমার কানে আসছে, ফটফট শব্দ করে আগুনে কাঠ পুড়ে চলেছে। এমন সময় কোথা থেকে যেন দূরে এক শিয়ালের ডাক শোনা গেল। কতক্ষণ সেইভাবে যজ্ঞ করেছি তার হিসাব নেই, কিন্তু প্রায় ঘন্টা খানেক পর আমার চারপাশে যেন এক ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এলো এই ঝড়? চারিপাশে হাওয়া দাপটে গাছপালার ডাল ভাঙা শব্দ হচ্ছে, আর তার মধ্যে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্ট হাসি। এই হাসিটা এত ভয়ানক যে গায়ে রক্ত বরফ হয়ে যায়।
আমি এত ভয়ানক শক্তির সামনে ভয় পাইনি এবং আস্থা হারাইনি, কারণ যে বেতাল শক্তির আহ্বান করেছে সেই অসৎ তান্ত্রিক শুধু তার লালসা মেটাতে তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে। এইটুকু ছিল আমার বিশ্বাস। কিন্তু তৎক্ষণাৎ একটা কচ্ছিত কালো চেহারা, প্রায় একটা বাড়ি সমান উঁচু অপশক্তির আগমন ঘটে। অন্ধকারে তার শরীরটা যেন মনে হয় এক কালো বিশাল আকৃতির দৈত্য, আর তার চোখের থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। এত ভয়ানক জিনিস আমি কোনো দিন দেখিনি। অনেক পিশাচিনী নিজের চোখে দেখেছি, কিন্তু এটা যেন অতি ভয়ানক। এই হলো সেই বেতাল। সে বারবার আঘাত করে ভাঙতে চাইছে আমার সৃষ্টি করা বন্ধন মন্ত্র দ্বারা সৃষ্ট বলয় যা বাড়িটিতে রয়েছে, আর সে বারবার সেটিতে আঘাত হানছে। আমি দেখলাম আরেকটু জোর দিলেই হয়তো সেই বলয় দুর্বল হয়ে পড়বে, তাই নিজেকে প্রস্তুত করে নিলাম বড় কিছুর জন্য। ততক্ষণে আমার যজ্ঞ শেষের পথে। মা মহামায়ার নাম করে আমি তৎক্ষণাৎ সেই যজ্ঞকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলাম এক বাটি রক্ত। আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই বেতাল এগোনোর আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো জায়গাটা জুড়ে এক সুরক্ষা ক্ষেত্র তৈরি করলো। পুরো বাড়ি জুড়ে সেটা অবস্থান করছে। সেই বেতাল চেষ্টা করলো এই বলয় অতিক্রম করে ঢোকার, একবার নয় বহুবার। সে তখন বারবার প্রতিহত হয়ে আমার দিকে ক্রুদ্ধ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি, আর অশুভ শক্তির জয় হলে যে পৃথিবীর নিয়মেরই উল্লঙ্ঘন হতো, আর আমি তা হতে দিতে পারি না। ফিরে যা, তুই ফিরে যা। আমি তখন নিজের চোখে দেখলাম সেই বেতাল অট্ট হাসিতে এগিয়ে যেতে লাগলো আকাশের পানে। ধীরে ধীরে চারিপাশ শান্ত হয়ে এলো। ততক্ষণে ভোর হবে হবে করছে, আকাশে আলোর দেখা পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে আমি নিজের কাজ শেষ করে ফিরে এলাম জমিদার বাড়িতে। আমি সেই মহিলাকে বললাম, আর কোনো ভয় নেই মা, আপনিও আপনার পরিবারের সবাই এখন নিরাপদ। এখন আর কোনো অপশক্তি আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর ঈশ্বরকে স্মরণ করুন। লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে বিপদে ফেলে তা হয়তো আপনি বুঝে গেছেন। এবার থেকে জীবনে এটা সব সময় মনে রাখবেন। আপনি আপনি আমাদের বাঁচালেন ঠাকুর মশাই। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার সত্যি কোনো ভাষা নেই আমার কাছে। সবই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু এবার যে আমায় ফিরে যেতে হবে, আমার গিন্নি অপেক্ষা করছে বাড়িতে আমার জন্য। কিন্তু তিনি কিছুতেই আমায় ছাড়তে রাজি নন, আর প্রচুর টাকা পয়সা দিতে চাইল আমায়। সে ওই টাকা পয়সার উপর আমার লোভ ছিল না। আমি সামান্য কিছু টাকা নিলাম নিজের রোজগার হিসেবে গিন্নিকে দেখাবো বলে। কিন্তু সেই দিনই আমি বাড়ি ফেরার আগে ওদের বাড়িতে খবর আসে যে অঘোরনাথ তান্ত্রিক ছিল, তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে শ্মশানে। তা কেন ঠাকুর মশাই? উনি তো সাধক ছিলেন, তবে ওনার মৃত্যু ঘটল কিভাবে? কিশোরী, এই সহজ জিনিসও ধরতে পারলে না? সেই বেতাল এত ভয়ানক প্রেত, সে যদি তার কাছ থেকে প্রতিহত হয়ে ফিরে আসে, তবে গিয়ে হত্যা করে তার সাধককেও, যে তাকে আহ্বান করেছিল। তারানাথ গল্প বলা শেষ করে হাতে তুলে নিল একটা পাসিংশ। তারপর তাতে আগুন ধরিয়ে দিয়ে রাজার মতো এক সুখ টান দিল, আর একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়ল। আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছে বললাম, ঠাকুরমশাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি, কেমন? গিন্নি আবার চিন্তা করবে। তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, এসো কিন্তু আবার। আমি আর কিশোরী দুজনেই বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি আমরা তখন বিরাজ করি সেই জগতে। কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সব কিছু শহরের ডামাডোলে কেমন যেন ফিকে ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনে তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবার অপেক্ষা একটা সপ্তাহের।
শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষ ও রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প জটাধারী ও বেতালের ভোগ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।